বেনজির মানে যার কোনো নজির নাই, আনপ্যারালাল। আওয়ামী লীগ যে মারা গেছে এটা বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক একটা বিশাল অংশ এই বাস্তবতাটা মেনে নিতে পারছে না। জামাত যেখানে আছে সেখানে আওয়ামী লীগের রাজনীতির প্রয়োজন নাই। যে নেতাদের জানা যায় যে হাজার হাজার লোক হচ্ছে, এখন যদি এটা আমি বলি যে এটা হচ্ছে, তার মানে কি এই যে আমি আওয়ামী লীগ? মন্ত্রীদেরকেও এই বেনজির পাত্তা দিত না, শেখ হাসিনাই সব। সেই ফাঁসি বাংলাদেশের মানুষ দেখবে, লাইভ টেলিকাস্ট করতে হবে। শেখ হাসিনার প্রতি ন্যায় বিচার করতে হবে। বেনজির দেশে ফিরে আসলো যেন কোনোভাবে সে ন্যায় বিচারের বাইরে অন্য কিছুর মুখোমুখি না হয়। এই সরকার আমার কাছে মনে হচ্ছে খুব হাইলি অ্যাম্বিশিয়াস একটা সরকার। আমি সাদমান সাকিব, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। দর্শক, এয়ারপোর্টে সাধারণ যাত্রীদের জন্য বাধ্যতামূলক থাকা সব ধরনের কঠোর নিরাপত্তা তল্লাশি ও নিয়মকানুন ফাঁকি দিয়ে অত্যন্ত নাটকীয়ভাবে 2024-এর 4 মে রাতে দেশ ছেড়ে পালিয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। এরপর দীর্ঘ 2 বছর পর দুবাইয়ে নাটকীয় গ্রেপ্তারের পর আবারও আলোচনায় আসেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, তাকে আটক করা হয়েছে এবং দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে পারবে তো সরকার? এ নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই বিষয়টি আলোচনা সহ সাম্প্রতিক রাজনীতির নানা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, এবং আলোচনায় এগিয়ে নিতে আমাদের সাথে আর উপস্থিত আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দর্শক, আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত থাকবার কথা রয়েছে বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। শুরুতে জনাব মাহবুব কামাল, আপনার কাছে একটু আসতে চাই। যেমনটা বলছিলাম যে 2 বছর পর অত্যন্ত নাটকীয়ভাবে বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছেন। এর আগে আমরা দেখেছি যে কালের কণ্ঠের পাতায় পাতায় বেনজিরের যত দুর্নীতি, অনেক দুর্নীতির খবর প্রকাশ হয়েছে কালের কণ্ঠের পত্রিকায়। একটু জানতে চাই যে আওয়ামী লীগ সরকারের আমলে একজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তা, তার বিরুদ্ধে যে রিপোর্টগুলো প্রকাশ হয়েছে, এই সাংবাদিকতা, ওই সময়ে সাংবাদিকতা এবং এই সময় সাংবাদিকতা আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন? প্রথমে আপনি নামের উচ্চারণটা ঠিক করেন নাই, উনি বেনজির, বেনজির না। জি, দুঃখিত। বেনজির মানে যার কোনো নজির নাই, আনপ্যারালাল। সেও আনপ্যারালাল, বাট কোন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আসতেছি, যেমন যে ভুট্টোর মেয়ে বেনজির, হ্যাঁ, যার কোনো নজির নাই, ঠিক আছে, ইটস নট বেনজির। দেখেন, জ্ঞানের 3টা ধাপ না, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে পারসেপশন, তারপরে কনসেপশন, তারপরে থিওরি। পারসেপশনটা কি একটা শুনলাম কিছু আর কি, হ্যাঁ, একটা সুপারফিশিয়াল কিছু শুনলাম, তারপরে ওইটার জন্য একটু ভিতরে যাই, তখন এটা একটা কনসেপশনের জায়গায় চলে যায়। আবার যখন একেবারে ডিটেইলে যাওয়া যায় তখন এটা থিওরির পর্যায়ে যায়। তো বেনজিরের ব্যাপারে আমাদের জ্ঞান থিওরির পর্যায়ে চলে গেছে। এটা এখন আর পারসেপশন কনসেপশনের জায়গায় নাই, এটা থিওরির পর্যায়ে চলে গেছে যে হি ইজ এ মিসচিভাস, হি ইজ এ ন্যাস্টি পারসন, হি হ্যাজ এ ক্রিমিনাল মাইন্ড, এবং উনি যা করছেন এটা কি বলে যে কোনো, মানে দেখেন, পুলিশ আমি এগুলি বলছি কালকে 2টা টক শোতে, এগুলি বলছি, রিপিট হয়ে যাচ্ছে। সেটা হলো যে পুলিশ হচ্ছে আপনার, ইট ইজ দি মোস্ট ডিফিকাল্ট, ডেঞ্জারাস অ্যান্ড আইডিয়ালিস্টিক প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। 3টা, ডিফিকাল্ট, ডেঞ্জারাস অ্যান্ড আইডিয়ালিস্টিক। আনফর্চুনেটলি আপনার বেনজির, সে ডিফিকাল্ট, ডেঞ্জারাস বাট নট আইডিয়ালিস্টিক, হ্যাঁ, এবং সে হি এনজয়েড অ্যাবসলুট পাওয়ার। এবং আপনি জানেন যে লর্ড এলটনের একটা কথা আছে, পাওয়ার করাপ্টস, অ্যাবসলুট পাওয়ার করাপ্টস অ্যাবসলুটলি। উনি এত বেশি পাওয়ার এনজয় করছেন যে তাই উনি করাপশনের দিক থেকেও অ্যাবসলুট হয়ে গেছেন, হ্যাঁ। এবং কি বলবো, এটা বলার ভাষা নাই। উনি নাকি ইংরেজিতে লেখাপড়া করছেন, হ্যাঁ, চেহারা শুরু তো ভালো ছিল, ভালো। তো ইংরেজিতে লেখাপড়া, কী লেখাপড়া করলেন আমি তো বুঝলাম না। আমি তো দেখতেছি তার মধ্যে ওই কি বলে ওথেলোর ল্যাগো অথবা জুলিয়াস সিজারের ব্রুটাসের চরিত্র, হ্যাঁ। তো উনি তো আর মানে হ্যামলেট, ওথেলোর মতো তো উনি হইতে পারলেন না আর কি, হ্যাঁ। এবং একটা ভিলেন ক্যারেক্টার,
কী ইংরেজি লেখাপড়া করলেন আল্লাহ জানে। আসলে আমাদের দেশে লেখাপড়ার কোনো প্র্যাকটিক্যাল কোনো ইমপ্লিকেশন নাই। হ্যাঁ, জি জনাব মাহবুব কামাল, একটু আচ্ছা, জানতে এখন চাচ্ছিলাম যে বলতেছি, এখন দেখেন এই না কি বলে যে বেনজির না, উনি কিন্তু হি ওয়াজ এক্সপোজড বিফোর 5th অগাস্ট, এবং সম্ভবত কালের কণ্ঠে হায়দার সাহেব একটা যে ডিটেল কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হ্যাঁ, হায়দার আলী, হ্যাঁ, তিনি হ্যাঁ, তখন- বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ সেটি দিয়ে সূত্রপাত করেছেন। এগুলো এরপরে পরে- একে একে সিরিজ হ্যাঁ, রিপোর্ট আমরা দেখেছি। হ্যাঁ, এবং তখন হি ওয়াজ টোটালি এক্সপোজড, এবং তার কিছু ন্যাস্টি চেহারাও আমরা দেখছি। আমি ন্যাস্টি শব্দটা ব্যবহার করতেছি, কিন্তু কিছু জিনিস আছে, কথা আছে যেগুলি এত অশ্লীল যে মুখে আনা যায় না। হ্যাঁ, তিনি দুই একটা শোবিজের নায়িকাদের শুটিংয়ে উনি পুলিশ পাঠাইতেন তাদের সিকিউরিটির জন্য। কী কারণে? হ্যাঁ, আমরা সাধারণ মানুষ তো কোনো সিকিউরিটি পাই না, শোবিজের নায়িকারা সিকিউরিটি পাইতো কেন? এবং উনি, আমি একদিন একটা এটিএন নিউজে একটা টক শোতে গেছি, উনিও ছিলেন, তো দেখলাম যে পুরো আপনার যে কাওরান বাজার না, ওখানে পুলিশ দিয়ে ভরে গেছে। হি ওয়াজ দ্য ডিএমপি কমিশনার। হ্যাঁ, এবার বস আসছে, পুরো কাওরান বাজার পুলিশ দিয়ে ভরে গেছে। মানে এরকম পাওয়ার এনজয় করছেন উনি। হ্যাঁ, মানে এত পাওয়ারফুল একজন ব্যক্তির বিরুদ্ধে যে রিপোর্টগুলো বের হলো, আমরা যতটুকু জানি এটা যে এই সাহসী- সাংবাদিককে নানা ধরনের হুমকিও দেওয়া না না, হয়েছিল এটা সেই সময়। সাহসিকতা পরিচয় দিচ্ছে ওই সময় এটা তো 2000 কততে এটা report 24 বলে- যে 24-এ না, এটা তো জাস্ট ইমিডিয়েট ওই অভ্যুত্থানের আগে হ্যাঁ, কিছু সময় আগে। হ্যাঁ, এবং ওই সময় তো এটা একটা বড় ধরনের সাহসিকতার পরিচয় দিচ্ছেন উনি। এবং এই রিপোর্টের কারণে হি ওয়াজ টোটালি, মানে পাবলিকলি হি সিম টু বি কন্টামিনেটেড, এবং উনি দেশ ছেড়ে চলে যান। দেশ ছেড়ে চলে যান, এবং কি বলবো, তার তো দুর্নীতির কোনো সীমা পরিসীমা নেই। শত শত গোপালগঞ্জ ওইসব এলাকায় শত শত জমি উনি ইয়ে করছেন। আমরা যতটুকু জানি যে তার স্ত্রীর নামেও কিন্তু না আলাদা সাম্রাজ্য তিনি গড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, এই যে করাপ্ট লাইক এনিথিং। হ্যাঁ, করাপশনের তো একটা, মানে আপনি কতটা করাপ্ট হইতে পারেন। মানে একটা লোকের, ওই যে টলস্টয়ের একটা গল্প আছে, 3.5 বিঘা 3.5 হাত জমি দরকার। হ্যাঁ, সেখানে সে মৃত্যুর পরে অ্যাকচুয়ালি 3.5 হাত জমি দরকার, সে শত শত বিঘা জমি একরে দখল করে নিয়ে তিনি বনের জমি আচ্ছা, পর্যন্ত এটা দখল কোনো, করেছেন। এটা কোনো হইল কিছু? ইজ এ হিউম্যান বিং। হ্যাঁ, এটা তো পাগলামি, এটা কি, এটা মানে লুনাসি, উন্মাদ। হ্যাঁ, তো যাই হোক, এখন উনি ধরা পড়ছেন, হি শুড বি প্রসিকিউটেড, এবং এটা তাকে কিভাবে আনা হবে আমি জানি না। এটার দুবাইয়ের সাথে, এবার ইউএর সাথে কি ধরনের এক্সট্রাডিশন চুক্তি আছে না আছে, তো এটা একটা হাই পাওয়ার ডিপ্লোমেসি লাগবে। কারণ দুবাই তো ইজ এ হাব অফ ক্রিমিনালস না, মানে অর্থনৈতিক ক্রাইম যারা করছে তাদের জন্য একটা হাব, কিন্তু ওখানে ওর নানা রকম ইয়ে আছে। এখন এই এত ক্রিমিনালদের মধ্যে একজনকে ওরা কীভাবে পাঠাবে, এটা একটা ডিপ্লোমেসি লাগবে, বড় ধরনের ডিপ্লোমেসি লাগবে। জি। তা আমার যে কথাটা সেটা হলো যে, দেখেন এই মানে বেনজিরকে যদি ইয়ে করে না হয়, মানে ইফ হি ইজ নট টেকেন ইনটু টাস্ক, তাইলে কিন্তু এটা একটা খুব খারাপ নজির হবে আর কি। হ্যাঁ, এবং তাকে শাস্তি দিয়ে অন্যান্য পুলিশ অফিসিয়ালদের, কারণ সে তো তার কি, সে তো টপ অফিসিয়াল ছিল না অফ পুলিশের, আইজিপি ছিল, এবং র্যাব নামক বিতর্কিত ইয়েটার সে ছিল ডিজি, তাই না? তো পরে এরকম একটা টপেস্ট অফিসিয়াল এত ক্রাইম করছে, তার যদি বিচার না হয়, তাইলে হবে কি, অন্যরা দে উইল বি এনকারেজ টু গো ফর করাপশন। হ্যাঁ, এটা করতে হবে তাকে দেশে এনে। এবং এইটা কোনো যুক্তি না যে সে জঙ্গিবাদ মোকাবেলায় সে ভূমিকা রাখছে, ওকে ফাইন, জঙ্গিবাদ মোকাবেলায় ভূমিকা রাখছে, ভালো কথা, কিন্তু মানে একটা ভালো কাজ, দুইটা ভালো কাজ দিয়ে আমি 10টা খারাপ কাজকে কি বলে অ্যাপ্রুভ করবো, এটা তো হইতে পারে না, তাই না? ওটা ঠিক আছে। আমি আসবো আপনার কাছে আরেকবার। জনাব আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার কাছে একটু আসতে চাই। মাহবুব কামাল ভাই যেটা বললেন যে জঙ্গিবাদ মোকাবেলায় তিনি ভূমিকা রেখেছিলেন, আসলে কি তিনি জঙ্গিবাদ মোকাবেলা ভূমিকা রেখেছিলেন, নাকি এগুলো সাজানো নাটক ছিল সে সময়? ধন্যবাদ। হাসিনার চশমা দিয়ে দেখবেন
যুক্তরাষ্ট্রের চশমা দিয়ে দেখবেন না দেশের মানুষের চশমা দিয়ে দেখবেন, তার উপর ডিপেন্ড করতেছে যে আসলে বেনজিরের আপনার আমলনামার খতিয়ান আপনি কিভাবে জাজ করবেন। প্রথমত হচ্ছে আপনার দর্শকদেরকে মনে করিয়ে দেওয়া দরকার যে উনি আসলে কেমন মানুষ ছিলেন। উনি কিন্তু একটা ভুয়া পিএইচডিও করছেন, এবং ওই পিএইচডি কারা লিখে লিখে দিয়েছে ওটা আমরা জানি আর কি, কোন বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক ভয়ে টাকায় মিলায় ঝিলায় লিখে দিয়েছেন। এবং পুলিশের বেশ কয়েকজন আইজি দেখবেন কিন্তু পিএইচডি করছে, প্রত্যেকটাই বোগাস পিএইচডি, কোনো সিরিয়াস পিএইচডি না, এগুলো মানে একটা হাস্যকর বিষয় হয়ে গেছে। বেনজিরের সবচেয়ে উল্লেখযোগ্য কাহিনী হচ্ছে, কন্ট্রিবিউশন হচ্ছে, অবদান আওয়ামী ফ্যাসিবাদকে গত 17 বছর ধরে যারা রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তার তো পিলার দরকার ছিল হাসিনার। এই হাসিনার ফ্যাসিবাদের অন্যতম পিলার ছিল বেনজির আহমেদ। তিনি যদি হাসিনার 4-5টা পিলারের কথা বলেন, যেমন ধরেন জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী, যিনি আর্ম ফোর্সেসগুলো নিয়ন্ত্রণ করতেন, আর্ম ফোর্সেসের নিজস্ব চেইন অফ কমান্ডের মধ্যে যিনি নিজস্ব কমান্ড তৈরি করেছেন, এখানে ডিজিএফআই অফিসে এনে আপনার রয়ের উইং অফিস তৈরি করেছিলেন। আমাদের বেনজির আহমেদ সাহেব হচ্ছে ওইরকম, যিনি টোটাল পুলিশ বাহিনীর ভিতরে একটা নিজস্ব ফোর্সেস তৈরি করেছিলেন যারা শুধুমাত্র আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার পারপাস সার্ভ করেছে। আপনার মনে থাকার কথা সিনহা হত্যাকাণ্ডের সময় তার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, ওসি প্রদীপের মতো একজন ক্রিমিনাল গ্যাংস্টারকে বাঁচানোর জন্য সে যা করেছে, এবং সেটার অ্যাগেনস্টে আর্ম ফোর্সেসের রিটায়ার্ড অফিসাররা যে প্রতিবাদ করেছে, তাদেরকে তিনি যে হুমকি ধুমকি পরবর্তীতে দিয়েছেন, তার সবচেয়ে বড় অবদান ধরে নিতে হবে আপনার শাপলা চত্বরে গণহত্যা। তিনি তখন ডিএমপি কমিশনার। সেই 2013 সালের মে মাসে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে 2.5 লক্ষ বুলেট ছুঁড়ে শত শত মানুষকে আহত নিহত করবার যে নাটক, এটা তার নেতৃত্বে হয়েছে। এর সাথে সকল বাহিনী ইনভলভ ছিল, র্যাব, আর্ম ফোর্সেস, বিজিবি, সবাই জড়িত ছিলেন, কিন্তু এটা তার নেতৃত্বে হয়েছে এবং এটার জন্য তিনি পুরস্কারও পেয়েছেন। আবার এত বড় পুরস্কার পেয়েছেন যে উনি দেশের সীমানা পেরিয়ে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট থেকেও পুরস্কার পেয়েছেন। র্যাব সহ পুলিশের যে 6 জন কর্মকর্তাকে স্যাংশন দেওয়া হয়েছে, সে তার ভিতরে একজন। তাহলে সেই বাস্তবতায় দেখেন যে দুর্নীতি একটা ছোট্ট জায়গা, মানে রাষ্ট্র আকারে দেখতে হবে যে এই রাষ্ট্রর প্রতিষ্ঠান যারা ধ্বংস করে দিয়েছে, এই রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনকে, ক্রসফায়ারকে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সকে, আপনার নাই হয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া, রাজনৈতিক ভিন্ন মতকে, ভিন্ন চরিত্রকে নাই করে দেওয়ার যে কালচার অফ ইম্পিউনিটি তৈরি করেছে, এইটা তৈরি করবার আর্কিটেক্ট হিসেবে যারা কাজ করেছেন, বেনজির আহমেদ তাদের ভিতরে একজন। আচ্ছা, এই খবর যিনি প্রকাশ করেছেন 31 মার্চ 2024-এর আগে আমরা অনেকেই জানতাম না যে বেনজিরের যত অপকর্ম, সেই অপকর্মের দিকগুলো আমরা এর আগে তখনও জানতাম না। কিন্তু 31 মার্চ আমরা দেখেছি যে কালের কণ্ঠে একটি খবর প্রকাশ হয়েছে, বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। এরপরে কিন্তু তার যত অপকর্ম সবগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশ হয়েছে এবং কালের কণ্ঠ সিরিজ রিপোর্টও করেছে তার বিরুদ্ধে। তো এই বিষয়টাকে, এই সাংবাদিকতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? নিঃসন্দেহে এই রিপোর্টের কিভাবে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ঠিক একইভাবে বাংলাদেশের গণমাধ্যমের সাবস্ট্যান্সিয়াল ফেইলিউরও আছে। এইটা কি আমাদের গণমাধ্যম শুধুমাত্র 2024 সালে এসে জেনেছে? আমরাই তো আরো বহু বছর আগে থেকে জানি, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম কি সেদিন সাহস করে 2013, 14, 15, 16 সালে বেনজিরের বিরুদ্ধে লিখতে পেরেছে? লেখার পরের ফল যেটা হবে, সেই ভয়কে কি তারা ওভারকাম করতে পেরেছে? কিন্তু একটা সময় পরে তো সেই ভয় ওভারকাম করতে পেরেছে, কিন্তু ইটস টু লেট। মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাওয়ার পরে, মানে আপনার পুরো বাড়িঘরের ছাই হয়ে গেছে, এই সময় দু একজন মানুষ কথা বলা শুরু করাটা হচ্ছে ইটস টু লেট ফর দ্য কান্ট্রি। সার্টেনলি পজিটিভ, বাট বলতেছি যে এই পজিটিভটা রাষ্ট্রের কোনো বেনিফিট দেয় না। 2013 সালে পুরো সাংবাদিক সমাজ, শুধু কালের কণ্ঠ না, সবাই মিলে যদি আমরা সবাই মিলে রাষ্ট্রের পক্ষে দাঁড়াতে পারতাম, তাহলে কিন্তু এরকম গণহত্যার পর গণহত্যা হইতো না, গুমের পর গুম হইতো না, হাজার হাজার বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মী নাই হয়ে যেতেন না, সাংবাদিক, শতাধিক সাংবাদিক আহত নিহত দেশছাড়া হয়েছেন। এই যে সাংবাদিকরা যারা পেশাদারিত্বের সাথে কাজ করেছেন, তাদের অধিকার ক্ষুণ্ণ হতো না। তাহলে রাষ্ট্র আকারে, সমাজ আকারে আমাদের সবার সম্মিলিত দায় আছে। সাংবাদিকদের দায় আছে, বুদ্ধিজীবীদের দায় আছে, মাহবুব ভাই সিনিয়র সাংবাদিক, রাজনীতিবিদদের দায় আছে। আমরা কালেকটিভলি তো আমাদের ইনস্টিটিউশনগুলো রক্ষা করতে পারি নাই, এবং সেই জায়গাতে এই ব্যর্থতা কিন্তু এখনো চলমান।
এখনো সব সাংবাদিকতা কি সবাই পেশাদারিত্বের সাথে করছেন? এখনো কি বিভিন্ন হাউস বিভিন্ন কালেকটিভ ইন্টারেস্টকে সামনে রেখে সাংবাদিকতা করছেন না? যেটাকে একজন সাংবাদিক সত্য আকারে তুলে ধরছেন, অন্যজন ওটাকে ডিফেন্ড করছেন। তাহলে সেই জায়গায় সাংবাদিকতার যে পেশাদারিত্বের জায়গাটা, সেটা আমরা চাই কালেকটিভলি রক্ষা হোক। এখানে যে গ্রুপিং দেখতে পাচ্ছি, ইভেন সম্পাদকদের গ্রুপ আছে এখানে, দুই সম্পাদকদের মানে দুই ধরনের গ্রুপ আছে। এই ভিন্ন ভিন্ন গ্রুপের যে নিজস্ব আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু রাষ্ট্রকে দুর্বল করে দেয়, রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দুর্বল করে দেয়। অতএব সার্টেনলি এই রিপোর্ট যিনি করেছেন হায়দার ভাই, উনি অবশ্যই ভালো কাজ করেছেন, কিন্তু টোটাল সাংবাদিকতা আকারে দেখলে আমি দেখব যে ইটস টু লেট। এটা অনেক আগে হওয়া উচিত ছিল। যদি আমরা এটা শুরু থেকে এই সাংবাদিকতাটা করতাম সবাই মিলে, তাহলে আওয়ামী ফ্যাসিবাদ এই পর্যন্ত আসতে পারতো না। কারণ সাংবাদিকরাই তো দালালি করেছেন। 2 তারিখ 3 তারিখ 4 তারিখের মিটিংয়ে বাংলাদেশের প্রমিনেন্ট সাংবাদিকরাই তো গণভবনে গিয়ে দালালি করে আসছেন। তাদের সবার ওয়াজ নসিহত, তাদের মানে অর্ঘ্য দেওয়া হাসিনার মন্দিরে গিয়ে, সেটা আমরা দেখেছি না? আমি যদি একটু আপনার কাছে একটু জানতে চাই, যদি আমি আপনার বিরুদ্ধে নিউজ করি, তাহলে আপনি তো আবার বলবেন যে আওয়ামী লীগের দালাল বা দোসর। না, আমি ওটা বলবো না। আমি দেখবো সাবস্টেন্স আছে কিনা। আপনি যদি সাফিসিয়েন্টলি সাবস্টেন্স দিয়ে করেন, যেটা আপনি কোর্ট পর্যন্ত গেলে, প্রেস কাউন্সিল পর্যন্ত গেলে আপনি চ্যালেঞ্জ করে টিকে থাকবেন, দালালি আমি বলাই না বলে কিছু যায় আসে না। ইস্যু হচ্ছে জাতি, কিন্তু দেয়া হচ্ছে। হ্যাঁ দেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে দেওয়ার 18 মাসে দেখেছি। হ্যাঁ অফকোর্স দেওয়া হচ্ছে, দেওয়ার মতো সুযোগ সাংবাদিকরা গণমাধ্যম হাউসগুলো তৈরি করে দিয়েছে। কারণ তারা প্রচুর সাবস্টেন্সিয়ালি মিথ্যাচার দালালির সাংবাদিকতা গত 17 বছরে করেছেন, বিভিন্ন হাউস করেছেন। এবং আমরা সবাই জানি, দেখবেন এই হাউস অমুকের, বাংলাদেশের সাংবাদিকরা দেখবেন এই মাহবুব ভাই কোন দলের, আচ্ছা উনি মনে একটা ওই পক্ষের টাইপের, অমুক ভাই কোন পক্ষের, মানে অমুক ভাই একটা ওই টাইপের। মানে আমরা কিন্তু সবাই কিন্তু গ্রুপে মাযহাবে বিভক্ত হয়ে গেছি। খালি হুজুররা মাযহাবে বিভক্ত না, বাংলাদেশের সব পেশার লোকরা বিভিন্ন রাজনৈতিক মাযহাবে মতপার্থক্যে বিভক্ত হয়ে গেছে। আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না। আপনি দলের সাংবাদিক খুঁজে পাবেন, দলের লয়ার খুঁজে পাবেন, দলের রাজনৈতিক খুঁজে পাবেন, দলের ডাক্তার খুঁজে পাবেন, দলের আইনজীবী খুঁজে পাবেন, কিন্তু বাংলাদেশি খুঁজে পাবেন না দিন শেষে। যেখানে সবাই মিলে বাংলাদেশকে হোল্ড করে, যেখানে সবাই মিলে বাংলাদেশের লাল সবুজের স্বার্থকে হোল্ড করে। অতএব সেই জায়গাতে আমাদের গণমাধ্যমের সিরিয়াস ফেলিয়ার আছে, যেটা সবাইকে এককভাবে না, আমি কোনো হাউসকে বলছি না, কালেকটিভলি আমাদের সবাইকে এইটা নিয়ে নিজেদের ভিতরে আত্মসমালোচনা হওয়া দরকার, যে আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়াতে পেরেছিলাম কিনা, সময় মতো পেরেছিলাম কিনা। অনেক দেরি হয়ে গেল, ভালো অফকোর্স, মানে বেটার দেন লেট। জি, ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে আরেকবার। জনাব মাহবুব কামাল একটু ফিরতে চাই। জনাব ফুয়াদ যেটা বললেন যে গণমাধ্যমের সিরিয়াস ফেলিওর আছে, অনেক দেরি হয়ে গেছে, অথবা সাংবাদিকদের আসলে দলীয় হয়ে যাচ্ছে কিনা সাংবাদিকরা। আপনি তো একজন সাংবাদিক, আপনি কিভাবে এটা না, এখানে তো বাংলাদেশে তো এমন কোনো প্রফেশন নাই যে প্রফেশনটা পলিটিসাইজড হয় নাই। মোরাললেস সব প্রফেশনই দেখবেন, ওই যে চিকিৎসক মানে ড্যাব, তো কি ওটা আরেকটা আছে, তারপর ধরুন বারের দেখবেন যে আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, হ্যাঁ, তারপর প্রেস ক্লাবে দেখবেন গ্রুপিং আছে। আমি কিন্তু প্রেস ক্লাবের মেম্বার না, যেহেতু আমি পলিটিক্স করি না। ভাইবেন না যে আমি বিরাট সাংবাদিক, আমি কিন্তু কোনো সাংবাদিকই না, আমি প্রেস ক্লাবের মেম্বার না, কারণ আমি ওই পলিটিক্স বুঝি না। ঠিক আছে, এখন কথাটা হলো যে এগুলো হাসে, এগুলো তো মানে বলার অপেক্ষা রাখে না। না, আমি ওই বেনজির সম্পর্কে 2টা কথা বলে আমি শেষ করবো। একটা হলো যে বেনজিরের বিচার হোক বা না হোক, মানে বেনজির কি বলেছে উইল ফরগেট, বেনজির কি করেছে উইল ফরগেট, কিন্তু বেনজির আমাদের যে অনুভব দিয়েছেন তার ডিএমপি কমিশনার এবং আইজিপি থাকা অবস্থায়, সেই অনুভব কিন্তু আমরা ভুলবো না। ঠিক আছে, ইট উইল গো অন মানে ফর ইটার্নিটি। হ্যাঁ, এবং যেভাবে আমরা একটা চরিত্র দেখছি, হ্যাঁ, এই অনুভবটা আমরা ভুলবো না। সে কি করছে না করছে এগুলো হয়তো ভুলে যাব, একটা গেল। 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ বলতে চাই, সেটা হচ্ছে দেখেন নিউটনকে কেন, ওই যে আমি নিউটনের বাড়িতে গেছিলাম ইংল্যান্ডে, ওখানে লেখা আছে তার বাড়ির সামনে যে দি ওয়ার্ল্ড চেঞ্জ হিয়ার, দি ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ, পৃথিবী এখানেই পরিবর্তিত হয়েছিল। উনি কতগুলো ধাক্কা মারছেন পৃথিবীকে, পৃথিবী আগায় গেছে। তো নিউটনের একটা সূত্র আছে, গতিসূত্র, 3 নম্বর সূত্র, এটা যে টু এভরি অ্যাকশন দ্যার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। খুবই নির্ভুল একটা সূত্র, এইটাকে ভুল প্রমাণ করার কোনো সুযোগ নাই। তো বেনজির যেভাবে নিউটনের 3য় সূত্র দ্বারা আক্রান্ত হয়েছেন, অন্যরা যারা, হি ইজ এ পলিটিশিয়ান, বি ইজ এ
কি বলে যে আমলা, ব্যুরোক্রেট অর বি ইজ এ পুলিশ অফিসার, হুএভার হি ইজ, নিউটনের তৃতীয় সূত্র থেকে রক্ষা পাওয়া কিন্তু খুব কঠিন। আমরা নিউটনকে ভুল প্রমাণ করতে পারবো না, ঠিক আছে? ওই যোগ্যতা আমাদের নাই। ফলে এই যে যারা, এই যে এখন যারা পুলিশ অফিসার আছে, হ্যাঁ, আমি সে দেখলাম, সবাই দেখছে, একজন ডিআইজি বলতেছেন যে উনি জাতীয় ক্লাস 7 থেকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ। ফলে এই ডিআইজি যে হি উইল মানে সে দলের purpose serve করবে না, হি উইল নট সেটি টেন টু কিভাবে বি নিশ্চিত করবেন? জি। বেনজির, উনি যে তার মধ্যে যে বেনজিরের প্রবণতা নাই, হ্যাঁ, এটা কিন্তু বলা যাবে না। এবং যদি এরকম হয় তাইলে কিন্তু ওই যে নিউটনের তৃতীয় সূত্র, বেনজির আজকে যেভাবে হয়েছে করতে হবে পলিটিশিয়ানও। এইটা শুনেন, যারা ক্ষমতায় থাকে না, যারা পাওয়ার ভোগ করে, তারা মনে করে কি ঘড়ির কাঁটা বোধহয় বন্ধ হয়ে আছে, এই মানে আর বোধহয় সময় আগাবে না, হ্যাঁ, এবং তারা ওইটাকেই মনে করে যে ওইটাই হচ্ছে সময়, এর বাইরে কোনো সময় নাই। এবং বারবার ইতিহাস শিক্ষা দেয়, বারবার শিক্ষা দিচ্ছে, তারপর লাজ শরম নাই, হ্যাঁ, ওই শিক্ষা নেয় না। ফলে এইটা মনে রাখতে হবে যে এই নিউটনের তৃতীয় সূত্র অপেক্ষা করছে সবার জন্য, হ্যাঁ, এটা ওয়েট করতেছে, এবং বুঝা শুনে চলেন ভাই সবাই, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। আপনাকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। জনাব রাশেদ খান, আপনার কাছে এবার আমি একটু আসতে চাই। গত 17 বছর আপনারাও নানাভাবে নির্যাতিত হয়েছেন, গণমাধ্যমের খবরে আমরা সেটি দেখেছি। বেনজির আহমেদ তখন পুলিশের আইজিপি ছিলেন, কোনো সময় পুলিশের কমিশনার ছিলেন। তো এই সময় আপনারা যে এই আমলগুলোতে নির্যাতিত হয়েছেন, বেনজির এখন গ্রেপ্তার হয়েছেন, তার আগে 31 মার্চ 2024 বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, এই শিরোনামে একটি খবরও প্রকাশ হয়েছে। এরপরে কিন্তু তিনি আলোচনায় এসেছেন এবং ভয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু 2 বছর পর নাটকীয়ভাবে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। বেনজির আহমেদ, তার নামটা যখন সামনে আসে তখন মনে হয় একজন খুনি, একজন গডফাদার এবং হাসিনার গুম খুনের অন্যতম মাস্টারমাইন্ড। বাংলাদেশকে যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে শেখ হাসিনা নিয়ে গেল, সেক্ষেত্রে এই বেনজির আহমেদ অন্যতম গডফাদার হিসেবে কাজ করেছে। সে কাউকে গুনতো না, এমনকি হাসিনার মন্ত্রীদেরকেও এই বেনজির পাত্তা দিত না। শেখ হাসিনাই সব, কারণ এই বেনজির গোপালগঞ্জের মানুষ। সে কোনো মন্ত্রীকে গুনতো না, কোনো এমপিকে মানত না, একমাত্র হাসিনা স্বৈর রানী তাকে যা বলবে তিনি তাই করবেন। 14 সালে যে বিতর্কিত নির্বাচন, একতরফা নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন, অর্থাৎ যে নির্বাচন দুটি শেখ হাসিনাকে শেখ হাসিনা থেকে স্বৈর রানী বানিয়েছে, বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র বানানোর দিকে ধাবিত করেছে, সেক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতা করেছে এই বেনজির আহমেদ। তার নামের আগে তিনি ডক্টর লাগিয়েছিলেন। খুব শখ হয়েছিল যে তিনি বিরাট ভদ্র মানুষ সাজবেন। বিভিন্ন জায়গায় দুর্নীতি বিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছিলেন যে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। আপনাদের কালের কণ্ঠ পত্রিকায় এই কথা তিনি বলেছিলেন। এক্স্যাক্টলি। আপনাদের নির্বাহী সম্পাদক আমাদের হায়দার ভাই, তিনি তার নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। এজন্য আমি কালের কণ্ঠকে ধন্যবাদ জানাই যে হাসিনার আমলেও আপনারা অন্তত এই বেনজির, এই দুশ্মনকে নিয়ে আপনারা সঠিক তথ্য জাতির সামনে উত্থাপন করতে পেরেছিলেন। তো যাই হোক, আমি মনে করি এই বেনজিরকে বাংলাদেশে অবশ্যই বাংলাদেশ সরকারকে ফিরিয়ে আনতে হবে। যতটুকু তথ্য পেলাম যে আগামী 30 দিনের মধ্যে তাকে ফিরিয়ে আনা সম্ভব, এবং ওই দেশের সরকারের পক্ষ থেকেও এ ধরনের চিঠি দেওয়া হয়েছে এবং তথ্য তারাই দিয়েছে। বাংলাদেশ সরকারের যথেষ্ট আন্তরিকতা আছে এই গুম খুনের মাস্টার মাইন্ডকে ফিরিয়ে আনার ব্যাপারে। দেখেন, তিনি আসলে আলেমদেরকে একদমই সহ্য করতে পারতেন না। আমরা দেখেছি কিভাবে 2013 সালে শাপলা চত্বরে পাখির মতন মানুষকে গুলি করে হত্যা করেছে। দুঃখ লাগে, যেটা ফুয়াদ ভাইও কিছু বললেন, যে ওই সময়কার যে সাংবাদিকরা ছিল, 71 টেলিভিশনের ফারজানা রূপা, তারা যেভাবে এই বেনজির খুনিদের পক্ষে অবস্থান নিয়েছিল, এক ধরনের মিথ্যাচার, মিথ্যা বয়ান তারা জাতির সামনে হাজির করেছিল যে সেখানে কোনো হত্যার ঘটনা ঘটে নাই।
হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিল যে রং মেখে অভিনয় করছে। দেখেন, এই ধরনের গণহত্যা, অর্থাৎ বাংলাদেশে যে শাপলা গণহত্যা ঘটল, সেই গণহত্যা ঘটিয়েছে বেনজির। হাসিনা তাকে এই গণহত্যা ঘটানোর জন্য একের পর এক পুরস্কৃত করেছে, তাকে পুলিশের সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে। সাংবাদিক ভাই বললেন যে জঙ্গি দমনে তার ভূমিকা আছে। বাংলাদেশে এই জঙ্গিবাদের নাটক সৃষ্টিতে তার ভূমিকা আছে। বাংলাদেশে জঙ্গিবাদ বলতে আমার কাছে মনে হয় না যে ওই অর্থে জঙ্গি আছে, মূলত অপরাধী আছে। এখন অপরাধীকে যদি আপনি জঙ্গি বলেন তাহলে তো বিভিন্ন দলের মধ্যে জঙ্গি আছে। আওয়ামী লীগের মধ্যে সব থেকে জঙ্গি বেশি, তাই না? ছাত্রলীগ তো জঙ্গি সংগঠন। সুতরাং ভাইকে এই বিষয়ে স্পষ্ট করা উচিত যে জঙ্গি আসলে কি। জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে ভিক্টিমাইজ করা, এই কাজগুলো আওয়ামী লীগ করেছে। বিএনপি সরকার সেই দিকে যেতে চায় না। আর এই বেনজির যে জঙ্গির নাটক করেছিল, দেখেন সে মূলত মানে তার মাধ্যমে আমেরিকা ইউরোপকে ম্যানেজ করার জন্য, যে দেখো শেখ হাসিনা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে জঙ্গিবাদ মাথা ছাড়াতে উঠবে, এইভাবে কিন্তু আইওয়াশ করার জন্য এই কাজগুলো করা হয়েছে। কিন্তু সেই মার্কিন নিষেধাজ্ঞা কিন্তু এই বেনজিরই খেয়েছে, তাই না? মার্কিন নিষেধাজ্ঞা সেই খেয়েছে। তো যাই হোক, রাখে আল্লাহ মারেকে। এই বেটা বলেছিল যে সামান্য 2000 মানুষ, এদেরকে টুকিয়ে আনবো, কবরের মধ্যে গেলেও ধরে আনবো, মাটির নিচে গেলেও ধরে আনবো। আজকে দেখেন, ও যে পাপ করেছিল, ওর পাপের প্রায়শ্চিত্ত এইভাবেই করা লাগছে যে আজকে ও বাংলাদেশে আসলে বাংলাদেশের জনগণ ওকে টুকিয়ে আনবে। ও জেলে গেলেও আমি মনে করি যে যারা ভুক্তভোগী তারা জেল গেট ভেঙেও হয়তো এমন কিছু করতে পারে ওকে ধরে আনার জন্য, কারণ ওর দ্বারা হাজারো মানুষ গুম খুনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। সুতরাং আমার দাবি থাকবে যে বাংলাদেশে ফিরিয়ে আনার পরে যারা ভুক্তভোগী তাদেরকে সুযোগ দেওয়া, ওকে রাস্তার মোড়ে শুধুমাত্র জাঙ্গিয়া পরিয়ে ওকে বেঁধে রাখতে হবে। ও যে অন্যায় করেছে, এবং জুতা নিক্ষেপ করবে মানুষ, থুতু নিক্ষেপ করবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আইনের শাসন এইটাই, যে ও যে অপরাধ করেছে ওকে যদি আপনি এইভাবে লাইভ শাস্তি দিতে পারেন তাহলে আর কেউ এই ধরনের বেনজির হওয়ার সাহস করবে না। আমি মনে করি তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। বেনজিরকে বাংলাদেশে ফিরিয়ে এনে অল্প সময়ের মধ্যে তার ফাঁসি নিশ্চিত করতে হবে, এবং সেই ফাঁসি বাংলাদেশের মানুষ দেখবে, লাইভ টেলিকাস্ট করতে হবে। ধন্যবাদ আপনাকে। ফিরবো আপনার কাছে জনাব মাহবুব কামাল। একটু ফিরতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। কিছুদিন আগেই বাজেট পেশ করা হয়েছে এবং আমরা দেখছি যে সংসদ প্রতিদিনই উত্তপ্ত হয়ে উঠছে, বিরোধী পক্ষে এবং সরকার পক্ষে নানা বক্তব্যে। সব মিলে একটু যদি জানতে চাই যে দেশের রাজনীতিতে আসলে কি হচ্ছে। না, আপনি বাজেট বললেন না, এই সরকার শুধু বাজেটে না, এই সরকার আমার কাছে মনে হচ্ছে খুব হাইলি অ্যাম্বিশিয়াস একটা সরকার, খুবই উচ্চাকাঙ্ক্ষী একটা সরকার। এবং এই উচ্চাকাঙ্ক্ষায় তারা মাটির দিকে তাকাচ্ছেন না, তারা আকাশের দিকে তাকাচ্ছেন। দে আর ট্রাইং টু বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, মানে বাতাসে দুর্গ করতে চাচ্ছেন। হাইলি অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশন থাকা ভালো, কারণ অ্যাম্বিশন তো হচ্ছে আপনার সাকসেসে যাওয়ার একটা পথ, তাই না? কথাটা হচ্ছে যে আপনি যে সাকসেসে যাবেন কোন ভেহিকেলে চলে যাবেন, এবং সেই ভেহিকেলটা পারসিস্টেন্টলি চলতেছে কিনা। আপনার কাছে উচ্চাকাঙ্ক্ষী সরকার কেন মনে হলো একটু বলছি আপনাকে, বলছি সেটা হলো যে যেমন ধরেন বাজেট, না বাজেট কি, হোয়াট ইজ এ বাজেট? এটা কি আয় ব্যয়ের হিসাব? এটা কি কত টাকা কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের কমলো? এটা না, বাজেট ইজ এ ইকোনমিক ফিলসফি, যে ফিলসফিটা পরবর্তী 1 বছর সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করবে তার একটা আউটলাইন থাকবে ওখানে। এটা হচ্ছে বাজেট, ঠিক আছে? আমরা দেখতেছি যে এই বাজেটে আপনার পরবর্তী 1 বছর আমরা কীভাবে জীবনযাপন করব সেখানে একটা উচ্চাকাঙ্ক্ষা আছে, এবং এই উচ্চাকাঙ্ক্ষার সাথে বাস্তবতার তেমন কোনো মিল নেই। যেমন ধরেন আমি বলি যে এটা একটা অনেক ঘাটতি একটা বাজেট। হ্যাঁ, এইটা করতে গেলে বিভিন্নভাবে লোন নিতে, বিদেশের লোন নিতে হবে, ব্যাংকের লোন নিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এবং দেশের যে অর্থনীতি, যে এটা যেমন ধরেন যে ইনফ্লেশন, না ইনফ্লেশন তো এখন অলমোস্ট ডাবল ডিজিট, অলমোস্ট, যদিও বলা হয়েছে যে এটা 7 পয়েন্ট কততে নামিয়ে আনা হবে। ইনফ্লেশন এত, তো আপনার ইনভেস্টমেন্ট নাই, এবং ইনভেস্টমেন্টের জন্য দেখেন এই যে ডক্টর ইউনূসের আমল থেকে ইনভেস্টমেন্ট তো জিরো হয়ে গেছে না। এখন এই ইনভেস্টমেন্ট আনতে গেলে মানে বোথ ডোমেস্টিক অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট, আপনাকে তো একটা
ইজি ডুইং বিজনেসের একটা থাকতে হবে না, এবং একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, সেটা কিন্তু আমরা দেখলাম না এটাতে। এবং কতগুলি উচ্চাকাঙ্ক্ষা, কতগুলি পপুলিস্ট, হ্যাঁ, জনতুষ্টিমূলক, যে জনতুষ্টি, দেখেন কালকে আমাকে একটা টক শোতে বলতেছিল আমি বললাম জনতুষ্টিমূলক তো নেগেটিভ শব্দ। জনতুষ্টিমূলক হচ্ছে আপনার কি বলে যে ওই আমার ক্যাপাসিটি নাই অথচ আমি তুষ্ট করতে চাচ্ছি, পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট। এই গভর্নমেন্ট এটা করতেছে, সব জায়গাতেই করতেছে পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট, আমেরিকা থেকে শুরু করে সব জায়গাতেই। যাই হোক, এখন আমি বলবো দেখেন একটা, আমরা কিন্তু মূল সমস্যাগুলি, আমরা টকশোতে যখন আসি না, অ্যাঙ্কররা কী করে জানেন, কতগুলি কোট বলে যে অমুকে এই বলছে আপনার কী মত, অমুকে কী বলছে আপনার কী মত, এইসবের যে কোটেশন না, এই যে উদ্ধৃতি, এগুলো বাতাসে মিলে যাবে কালকেই, আগামীকাল আবার নতুন কোটেশন শুরু হবে। এবং এখন কি হইতেছে, এখন হোমওয়ার্ক হচ্ছে যে কত ক্রিস্পি, কত মচমচে একটা মন্তব্য করা যায়, কত শকিং একটা মন্তব্য করা যায়, হ্যাঁ, করে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। এবং এটা প্রতিনিয়তই পুরনগুলি মিলিয়ে যাচ্ছে বাতাসে, আবার নতুন কথা বেরোচ্ছে, তাই না? এগুলো করে তো লাভ নাই, আমাদের মূল জায়গাগুলিতে আসতে হবে। মূল জায়গাটা আসলে মূল জায়গা, মানে কোন জায়গায় যেতে চাচ্ছেন আসলে? এখন মূল জায়গা কোনটা? এখন মূল জায়গা কয়েকটা মূল জায়গা আছে, হ্যাঁ। যেমন একটা হচ্ছে যে এই যে ছিনতাই, ধর্ষণ, ললেসনেস চলতেছে নানাভাবে, মানুষ স্যাডিস্ট হয়ে যাচ্ছে, স্যাডিস্টিক প্লেজার পাচ্ছে মানুষ, অন্যকে পেইন দিয়ে, অন্যকে যন্ত্রণা দিয়ে নিজের কি বলে যে রিপু সন্তুষ্ট করতেছে। এই যে সোসাইটির কতগুলি সাইকোলজিক্যাল, মেন্টাল কতগুলি ডিজেনারেশন হয়ে গেছে, এইটা কিভাবে রিভাইভ করা যাবে, এইটা একটা বড় সমস্যা। এইটা কেউ বলতেছে না, পলিটিশিয়ানরা বলতেছে না, সোশ্যাল সায়েন্টিস্টরা বলতেছে না, একাডেমিশিয়ানরা বলতেছে না, আপনার বিশ্ববিদ্যালয়ের বনস্তত্ত্ব বিভাগের প্রফেসররা কেউ বলতেছে না এগুলি, হ্যাঁ। ভুলে তো যেতে হবে আমাকে, এই সোসাইটি চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এটা 2 নম্বর হচ্ছে, আরেকটা মৌলিক প্রশ্ন আছে যে আওয়ামী লীগ যদি স্পেস পায় বা স্পেস পাবে কিনা, এবং আওয়ামী লীগ যদি স্পেস পায় তাহলে রাজনীতির সমীকরণটা কেমন হবে, এটাও কিন্তু একটা মৌলিক প্রশ্ন। যেমন ধরেন এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিটিং মিছিল টিছিল হচ্ছে ইত্যাদি, বাজারে একটা আওয়াজ আসছে যে আওয়ামী লীগ আসতেছে, হ্যাঁ। এখন আওয়ামী লীগ স্পেস পেলে রাজনীতির সমীকরণটা কেমন হবে, সেটা কিভাবে রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে, এইসব জিনিস নিয়ে তো আলোচনা হবে, তাই না? তারপরে ধরেন যে ইন্ডিয়ার একটা ব্যাপার আছে, তারপরে আপনার এই যে আমেরিকার সাথে চুক্তির একটা ব্যাপার আছে, যতগুলি ভাইটাল জিনিস বাদ দিয়ে এই যে ক্রিস্পি মচমচে জিনিস আলোচনা করতেছি না, হ্যাঁ। এবং এগুলিতে ভিউ বাড়তেছে, ঝগড়া হইলে আরো ভালো, খুবই বাজে টেন্ডেন্সি এগুলি। আমরা আসলে ভিউ অথবা ঝগড়ার বিষয় না, আমরা গঠনমূলক আলোচনা করতে চাই। আমি ফিরবো আপনার কাছে আরো একবার, জনাব আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে একটু ফিরতে চাই। যেটা মাহবুব কামাল ভাই বললেন যে আওয়ামী লীগ যদি ফেরে তাহলে রাজনীতির আসলে সমীকরণটা কি হবে বা আপনাদের অবস্থানটা কি হবে? প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ ইজ পলিটিক্যালি ডেড। আওয়ামী লীগ যে মারা গেছে, এইটা বাংলাদেশের সুশীল, বুদ্ধিজীবী, সাংবাদিক একটা বিশাল অংশ এই বাস্তবতাটা মেনে নিতে পারছে না। 71 সালে মুসলিম লীগ, তখনকার শাসক গোষ্ঠী মারা গেছে, পলিটিক্যালি ডেড। এর মানে কি মুসলিম লীগের সংগঠন কি এখনো নিবন্ধিত সংগঠন বাংলাদেশে আছে না? এখনো বাংলাদেশে মুসলিম লীগ নামে নিবন্ধিত সংগঠন আছে। পৃথিবীতে যুদ্ধ, গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিরা কখনো রাজনৈতিকভাবে বেঁচে থাকে না। তাহলে এখন যেটা হতে কি দেখতে পাচ্ছেন, এই ঝটিকা মিছিল হচ্ছে, আওয়ামী লীগ নিয়ে টকশোতে আলোচনা হচ্ছে, মানুষজন পত্রিকাতে লেখাজোখা করতেছে, এটা হচ্ছে একটা গরু জবাই করবার পরেও দেখবেন গরুটা লড়ে, অনেকক্ষণ ধরে সে হাত পাও নাড়ায়, 15 মিনিট 20 মিনিট। এই জিনিসটা পলিটিক্যালি ডেড হওয়ার পরে তার যে কালচারাল ফোর্স আছে, এই ফোর্সটা তো হিউজ। এই ফোর্সটা এই রিয়েলিটি, এই এক্সিস্টেন্সকে মেনে নিতে তার জন্য শক তৈরি হয়। মানুষ যারা সাইকোলজিস্ট আছে, আপনি যদি ফ্রয়েড পড়েন, সিগমন্ড ফ্রয়েডের ওখানে লেখা দেখবেন যে শক অ্যাবজর্ভেশনের স্টেজ আছে। দেখবেন হঠাৎ করে আপনার একজন কাছের মানুষের মৃত্যুর খবর আসলো, আপনি হঠাৎ করে কি বলবেন, তাই নাকি, গতকালকে না দেখলাম, পরশুদিন না একসাথে চা খাইলাম, তো আগামী সপ্তাহে না একসাথে বাইরে যাওয়ার কথা ছিল, কক্সবাজারে ঘুরতে যাওয়ার কথা ছিল। এই যে শক স্টেজ, এই শক স্টেজটা হচ্ছে একটা ডিনায়াল থাকে, মানে আসলে আমি মেনে নিতে পারছি না যে সে মারা গেছে। এই মারা যাওয়ার পরের স্টেজটা হচ্ছে এই শকটা অ্যাবজর্ভ করে একটা সময় নিয়ে, তখন আপনি মেনে নেন যে হ্যাঁ আসলে লোকটা মারা গেছে, এবং মেনে নিতে পারেন বলেই পরের দিন আপনি তার জানাজায় উপস্থিত হতে পারেন। বাংলাদেশের একটা বিশাল অংশ মেনে নিতে পারছে না 24-এর রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, এবং এই মৃত্যুটা
যে রাজনৈতিকভাবে হয়েছে সেটা এখন পর্যন্ত আওয়ামী লীগ বাঁচিয়ে রেখেছে। গত কয়দিন আগে দেখেছেন আওয়ামী লীগ তার আইনজীবীদের মাধ্যমে জাতিসংঘে চিঠি দিয়েছে যে 2024 সালে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে তদন্ত রিপোর্ট দিয়েছে সেখানে 1400 মানুষ মারা যায় নাই বলে এটাকে তারা চ্যালেঞ্জ করেছে। জাতিসংঘ কি রেসপন্স করেছে? দে স্টুড বাই দেয়ার রিপোর্ট। যে রিপোর্ট তারা বলেছে যে আমাদের কাছে এভিডেন্স আছে, তথ্যের উপরে ভিত্তি করে আমরা এটা লিখেছি, এর কোনো কিছুর সাথে আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত না। তাহলে সেই রকম একটা বাস্তবতায় আপনি দেখেন 2 বছরে আওয়ামী লীগের কোনো নেতার কর্মীকে আপনি পাবলিকলি অ্যাপোলজি চাইতে দেখেছেন? তারা কি যাদের কাছে ক্ষমা চেয়েছে, রিগ্রেট করেছে? 17 বছর ধরে আমি বাংলাদেশে মানে গণতন্ত্র সেই হত্যা ক্ষমা করেছি। চাওয়ার সুযোগটা আসলে দেয়া হয়েছে কিনা সুযোগটা তাদের? কিভাবে দিব? মানে আমরা সবাই প্রেস কনফারেন্স করে, আমরা রাশিয়ার আমরা যারা গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে ছিলাম, আমরা রাস্তা কাজ করেছি, আমরা প্রেস কনফারেন্স করে বলবো মাননীয় আওয়ামী লীগ আপনি আসেন, আপনি এসে ক্ষমা চান, এইভাবে বলবো? বিষয়টা কি? আপনি নিজে অনুতপ্ত হলে আপনি নিজেই তো ক্ষমা চাইবেন যে ভাই ওদিনকার আচরণের জন্য আমি বিরক্ত। আমরা নিজেরা পার্সোনাল লেভেলে একজনকে সরি বলি না, ভুল হইলে ভাই বেয়াদবি হয়ে গেছে মাফ করে দিয়েন, মানে ভুল ত্রুটি যেভাবে হোক আর কি। আপনি নিজে বুঝতেছেন না কেন যে আপনার ক্ষমা চাওয়া উচিত? মানে এটা বোঝার জন্য আপনার কোন লেভেলের কমন সেন্স হবে? আপনি কি ফেসবুক ইউজ করছেন না, ইউটিউব ব্যবহার করছেন না, জুমে মিটিং করছেন না, বিদেশে বড় বড় মিটিংগুলো করছেন না? মিটিংগুলোতে আওয়ামী লীগের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ কি কথা বলছে? স্টেট অফ ডিনায়াল, অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড ইন 2024। কেউ মারা যায় নাই, কিছু দুষ্ট লোক, বরং 3500 পুলিশ মারা গেছে। মানে আপনি ক্ষমা চাওয়ার মতো কোনো জায়গাতে তো আপনি নিজেকে স্বীকারই করছেন না যে আপনি অন্যায় করেছেন। অন্যায় না করলে আপনার ক্ষমা চাওয়ার প্রশ্ন কোথায় আসবে? কে আপনাকে মাফ করবে? এর মানে এটা বলছি না যে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীকে যাচ্ছে তাই মামলা দিয়ে যে কোনো মামলায় সাজা দেবেন, আমি এটারও বিপক্ষে। আমরা তো দেখেছি যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নয় এবং তার বিরুদ্ধে স্পেসিফিক কোনো মামলা নেই, তারপরও তাকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন অভিযোগে অভিযুক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। এরকম দেখেছি। এই চাঁদাবাজিটা চলছে, এই চাঁদাবাজিটা তো প্রাতিষ্ঠানিক গত 18 মাসে এটা বেশি হয়েছে। 18 মাসের না, এটা সোনার বাংলার কালচার হয়ে গেছে গত 18 বছরে, 18 মাসের না। যারা এটা করছে তারা তো গত ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময় পুলিশে চাকরি নেয়, তারা তো গত ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময় অ্যাডাল্ট হয়েছে, রাজনীতি করতেছে, বাট এরকম না তো। তারা সোনার বাংলাতে 20 বছর থেকে এগুলোই করে আসছে। নাঈম হাসান আমাদের ক্রিকেটারকে যে চিটাগাংয়ে হেনস্থা করলো, ধরে মারধর করলো, গুম করলো, পরিচয় দেওয়ার পরেও তাকে মারধর করেছে। এটা কোন ভিত্তিতে করেছে? সে কি বিএনপি, আওয়ামী লীগ? আমাদেরকে মারধর করলে না আপনি ধরতে পারবেন যে ঠিক আছে এরা সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কয়, এটা কয় সেটা কয়। নাঈম হাসান কি করেছে? ও তো জাতির প্রাউড, এবং ওর তো কোনো দল নাই, ও তো বাংলাদেশ। তাহলে সেই ছেলেটাকে যে আচরণটা করা হয়েছে, এটা হচ্ছে আপনার রাষ্ট্রে যখন প্রতিষ্ঠান ভেঙে যায়, আপনার রাষ্ট্রে যখন আইন শৃঙ্খলা বাহিনী লম্বা সময় ধরে দলীয়পনা করে, তখন সে চাইলেই ওভারনাইট পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবে না। এই একই অবস্থা প্রত্যেকটা প্রফেশনে ভেঙে গেছে। তাই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রিকনসিলিয়েশন প্রসেসটা কিভাবে হবে, বিচারিক প্রক্রিয়া আপনি কিভাবে আগাবেন? আওয়ামী লীগের যারা সাধারণ নিম্ন পর্যায়ের মানে দলীয় পদে ছিল না, ভোটার ছিল, সেই জনগোষ্ঠী যেন হয়রানির শিকার না হয়, সেটা রাষ্ট্র আকারে আমরা কিভাবে এনশিওর করব, জানতে চাই যে সেগুলো ডিল করতে হবে। এই মুহূর্তে আপনি মানে আপনার মূল্যায়নটা কি আসলে যে আওয়ামী লীগের রাজনীতির আসলে জনপ্রিয়তা রয়েছে নাকি কমেছে? সম্প্রতি একটি টক শোতে একজন সাংবাদিক আনিস আলমগীর তিনি বলেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই বলে যারা মনে করেন তারা বোকার স্বর্গে বাস করছেন। 70-এর নির্বাচনে মুসলিম লীগ ভোট পায় নাই, সিট যতই কম পাক সে ভোট পাইছে না। তাহলে কি তারপর যুদ্ধ হলো কেন? আমাদের বাবারা যুদ্ধে গেছেন কেন? 71-এর পরে কি বাংলাদেশে মুসলিম লীগের কোনো সাপোর্টার ছিল না? 79-এর নির্বাচনে কি মুসলিম লীগ থেকে এমপি হয় নাই? তাহলে এর মানে কি মুসলিম লীগের পাকিস্তান পন্থার নামে বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছিল, শাসক গোষ্ঠী যেটা করেছেন, সেটা জাস্টিফাইড না। অতএব আওয়ামী লীগের এখনো সমর্থক গোষ্ঠী আছে, আওয়ামী লীগ গ্রামে গঞ্জে গেলে এখনো 30টা-40টা আসনে জিতে যাইতো নির্বাচন করলে, এটা তো জাস্টিফাইবল আর্গুমেন্ট হইতে পারে না। আপনি গণহত্যায় পরাজিত একটা দল, যেটার জন্য আপনি রিগ্রেট করেন নাই। ইউরোপে নাৎসিদের জন্য, ফ্যাসিস্টদের জন্য কখনোই আলোচনা হয় নাই যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন কিভাবে করা যাবে। হিটলার, মুসোলিনি, ওরা কি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না? ওরা তো ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসছে জার্মানিতে যখন সে চ্যান্সেলর হয়েছে। কিন্তু পরাজিত হবার পরে কি এই আলোচনা কেউ করেছে? গণহত্যায় জড়িত কোনো দলকে রাজনীতিতে পুনর্বাসন করা হয় নাই। আমাদেরকে আলাদা করতে হবে এখন কোথায়? তাহলে এই যে কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, ওই মানুষগুলো তো সমাজে আছে,
তাহলে এই মানুষগুলোকে আপনি কি করবেন? তার কি সোশ্যাল পলিটিক্যাল রাইট থেকে বঞ্চিত করবেন? না, করবেন না। তার চয়েসকে এখন রিঅর্গানাইজ করতে হবে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ এবার ধানের শেষে ভোট দেয় নেই, দিয়েছে তো। আমাদের মাইনরিটি কমিউনিটি কি লাখে লাখে গিয়ে ধানের শেষে ভোট দিয়ে দেয় নেই, দিয়েছে তো। বিএনপি প্রায় 40টা আসনে জিতেছে যেখানে না ভোট জিতেছে। বিএনপি তার জীবনে কোনোদিন জেতে নাই এইরকম আসনে বিএনপি এবার জিতেছে। তাহলে পলিটিক্যাল, সিভিল পলিটিক্যাল রাইট এনশিওর করবার ভিন্ন এভিনিউ তৈরি হয়ে আছে। মানুষ পথ খুঁজে নেয়, সে তার চয়েস খুঁজে নেবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করতে গিয়ে কারো উপর যেন অবিচার না করা হয়। আওয়ামী লীগের কোনো নেতার নামেও যেন কোনো মিথ্যা মামলা দিয়ে হেনস্থা না করা হয়। তার রাজনীতি করবার অধিকার নাই, সেটা একটা প্রশ্ন। কিন্তু এর মানে এটা না যে আপনি শিরিন শারমিন চৌধুরীরে, সাবের হোসেন চৌধুরীরে যাত্রাবাড়ি খুনের মামলা দিয়ে দিবেন। এটা তো প্র্যাকটিক্যাল হতে পারে না। আপনি সাকিবরে জুয়ার খেলার মামলায় দিতে পারেন, কিন্তু সাকিব বীরপুরে গিয়ে খুন করছে, এর থেকে বড় তখন তো ফাজলামি। এগুলো তো ফাজলামি। মাশরাফিকে আপনি জাতীয় দলের ক্রিকেটার হয়েও কেন আওয়ামী লীগে জয়েন করলেন? আওয়াজ তুলেছিলেন কিনা? বলেছি, আমি পার্সোনালি বলেছি, বহুবার বলেছি। যেদিন সালমান এফ রহমানকে এরকম মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং সেটা অভ্যুত্থানের পরে বলেছি, ওটার কারণে আমাকেও মানুষ গালাগালি করেছে যে হঠাৎ করে সুশীল হয়ে গেছি। আমার প্রশ্ন হচ্ছে, নতুন বাংলাদেশ চাওয়াটা মানে কি? কারো প্রতি জুলুম হবে না। আমার শত্রু এখানে ইনসাফ পাইতে হবে। যাকে আমি প্রচণ্ডভাবে ঘৃণা করি তাকেও জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে তার প্রতি ইনসাফ করতে হবে। শেখ হাসিনার প্রতি ন্যায় বিচার করতে হবে। বেনজির দেশে ফিরে আসলো যেন কোনোভাবে সে ন্যায় বিচারের বাইরে অন্য কিছুর মুখোমুখি না হয়, এটা নিয়ে আমরা কথা বলবো। তার প্রতি ন্যায় বিচার করতে হবে, আইনের মধ্যে করতে হবে। ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে। রাশেদ খান, আপনার কাছে একটু ফিরতে চাই। মাহবুব কামাল ভাই যেটা বলছেন যে আপনারা কিছুদিন আগে যে বাজেট দিয়েছেন, এই সরকার আসলে উচ্চাকাঙ্ক্ষী একটা বাজেট অথবা তার সিদ্ধান্ত নিয়েছেন, মানে উচ্চাকাঙ্ক্ষী কেন আপনারা? মাঝে মধ্যে মাহবুব কামাল ভাইয়ের বক্তব্য আওয়ামী লীগের সাথে মিলে যায়, আবার এখন জামাতের সাথে মিলে যাচ্ছে। আওয়ামী লীগের সাথে মিলে যাওয়ার কোনো আমি আসতেছি না। ইদানিং তো আসলে সরকারের বিরুদ্ধে সমালোচনা আওয়ামী লীগ যে ভাষায় করছে, জামাতও একই ভাষায় করছে। সরকারের সমালোচনা করলে ভাইয়ের বক্তব্য শুনে আমার কাছে মনে হলো যে তার বক্তব্য আসলে দুই দিকে মিলে যাচ্ছে। এখন সরকার দীর্ঘ সময় পরে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং এই বাজেট কেন আসলে বড় হলো তার অন্যতম কারণ হলো গরিব মানুষকে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় আনা এবং নিত্য পণ্যের দাম যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়গুলো এই বাজেটে দেখা হয়েছে। যেহেতু দীর্ঘ সময় পরে একটি সরকার ক্ষমতায় এসেছে, সুতরাং জনগণের কল্যাণে কিছু উন্নয়ন তো সরকার যদি না দেখাতে পারে এবং মানুষের উপকার হয় এরকম কোনো কর্মসূচি হাতে না নিতে পারে, সেক্ষেত্রে সরকার এই বাজেটকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকটা অজনপ্রিয় হয়ে পড়তেন। এখন এটা হয়তো দলীয় দৃষ্টিকোণ থেকে আমাদের অপোজিশনে যারা আছে তারা একভাবে দেখছে, বিএনপি অন্যভাবে দেখছে। এটা নিয়ে বিতর্ক থামবে না। সুতরাং বাজেট নিয়ে যেহেতু অনেক আলোচনা হয়েছে, আমি আর খুব বেশি মতামত দিব না। সরকার যে বাজেট করেছে এই বাজেট একটি জনবান্ধব বাজেট। আমরা অপেক্ষা করলে আসলে উত্তর পেয়ে যাব। আমি এবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। দেখেন, আমাদের মানে বিশেষ করে আমরা লক্ষ্য করছি, আমি যেটি আগেই বললাম যে আমরা এমন অপোজিশন পেয়েছি, আসলে আওয়ামী লীগের আর এই মুহূর্তে রাজনীতি করার প্রয়োজন নাই। এর কারণটা হলো জামাত ইসলাম সেই আওয়ামী লীগের রাজনীতি ইতিমধ্যে করে দিচ্ছে। তাদের যে হুমকি ধামকি এবং জামাতের আমিরের বক্তব্য আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে সরকারকে আর বেশি দিন সময় দেওয়া যাবে না। 96-তে যেভাবে আমরা আন্দোলন করেছিলাম ঠিক আমরা সামনে সেইভাবেই আন্দোলন করব। এই কারণে আমি বললাম যে জামাত যেখানে আছে সেখানে আওয়ামী লীগের রাজনীতির প্রয়োজন নাই। আর আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ খুব সহজে মানে ফিরে আসবে এমনি যেটা অনেকে টকশোতে স্বপ্ন দেখছে, এত সহজ নয়। গণহত্যার পরে তাদের বিচার চলছে, দল হিসেবে বিচার চলছে। সুতরাং হ্যাঁ, কিছু ভুয়া মামলা হয়েছে, এটা আমরা দেখেছি ওই সময় তাড়াহুড়া করে কিছু মামলা হয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারকে দায় নিতে হবে, এই কারণে যে ওই সরকার এইভাবে মামলা গ্রহণ করতে পারে না। প্রশাসনকে সে ধরনের নির্দেশনা দেওয়া দরকার ছিল, তথাকথিতভাবেই মামলাগুলো নেওয়া হয়েছে। তবে সুযোগ আছে মামলা থেকে যারা আসলে অপরাধী নয় তাদেরকে বাদ দেওয়া, যারা আসলে প্রকৃতপক্ষে অপরাধী তাদেরকে বিচার করা। তো বিচার করতে হলে তো আসলে অপরাধীদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম এজেন্ডা ছিল তাদেরকে ফিরিয়ে আনা, কিন্তু তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের অনীহা ছিল, কারণ সরকারি উপদেষ্টারা অনেকে ছিল আওয়ামী প্রেতাত্মা। আমরা তাদের ব্যাপারে সবসময় প্রতিবাদ করেছিলাম, এখন তাদের বক্তব্য শুনছি তারা এখন সরকারের দায়িত্ব নিতে
চায় না, দায় নিতে চায় না। যেমন এই যে তৌহিদ হোসেন সম্ভবত একজন নাম, তারপরে ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, তাদের এখনকার বক্তব্যগুলো খেয়াল করেন। তারা বলছে আমরা কিছুই জানতাম না, কিচেন ক্যাবিনেট ছিল, এই ছিল সেই ছিল, তো জানতেন না তো পদত্যাগ করেন নাই কেন? এমনকি আমাদের ফরাদ মাজারের সহধর্মিনী পদত্যাগ করতে চেয়েছিলেন তৌহিদ করেন নাই হোসেন, কেন? তিনি বলেছেন নিষেধ কে করেছিলেন? নিষেধ তাদের কে করেছিলেন? আমি বলেছিলাম যে করেন না। মানে আপনি সরকারের ভাতা খেয়েছেন, সরকারের সুবিধা নিয়েছেন, ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছেন, আর এখন বলছেন যে আমি তো আসলে কোনো দায় নিতে পারবো না। মানে কি আওয়ামী লীগের ভয় থেকে? অনেকেই যে টকশোতে বলছে আওয়ামী লীগ ফিরতেছে। আওয়ামী লীগ আর একটা গণ অভ্যুত্থান ছাড়া বাংলাদেশে ফিরতে পারবে না, এবং সেই গণ অভ্যুত্থান আওয়ামী লীগের নেতৃত্বে হইতে হবে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে এসে আর একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিতে চায়, ওকে, ভালো, আসুক। বলছে না সে যে সে আসলে মানে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরে আসবে, ওকে, মাথা উঁচু করে বাংলাদেশে সে যদি ফিরে আসে, আমরা বিমানবন্দরে যাব, ফুয়াদ ভাই যাবে, আমি যাব, তার সাহস দেখার জন্য। প্রয়োজনে ফুলের তোড়া হাতে আমরা তাকে রিসিভ করব। সে বলে না বঙ্গবন্ধুর কন্যা, মাথা নত করি না, পালিয়ে যায় না, পালিয়ে যেহেতু গেছে সাহস করে বাংলাদেশে ফিরুক। এত সস্তা না, এত সহজ না যে চাইলে আসলে তারা ফিরতে পারবে। দেখেন আমাদের অপোজিশনে যারা আছে, যে কথা আমি বলছিলাম, এই মুহূর্তে জামাতের রাজনীতি যেহেতু জামাত আওয়ামী স্টাইলে করছে, সুতরাং আওয়ামী লীগের আর প্রয়োজন নাই। আওয়ামী লীগের যা যা রাজনীতি সেটা এখন জামাত করে দিচ্ছে। জামাত ক্ষমতায় নাই, তারপরেও দেখছেন না জামাতের শিবিরের নেতাকর্মীরা কিভাবে অপরাধে সম্পৃক্ত হচ্ছে। ছিল এখন মানে তাদের আচরণ কেন আওয়ামী লীগের মতো হচ্ছে? না, কেন আওয়ামী লীগের মতন মনে হচ্ছে একটু যদি বলি, আজকে সমকালের রিপোর্টটা দেখেছেন? সমকালের রিপোর্টটা খুলনা 6 আসনের জামাতের যিনি এমপি, তিনি কাদেরকে ত্রাণের টাকা দিয়েছেন? তিনি দিয়েছেন তার নিজস্ব এপিএসকে, হ্যাঁ, তার ভাগ্নিকে, শিবির নেতাদেরকে, অর্থাৎ তার আশপাশের ঘনিষ্ঠ মানুষকে তিনি 4,000 করে টাকা দিয়েছেন, আর সাধারণ যে সকল মানুষ রয়েছে তাদেরকে তিনি 2,000 করে টাকা দিয়েছেন। তো আওয়ামী লীগ তো এই রাজনীতি করতো, জামাত এখন এই রাজনীতি শুরু করেছে, ক্ষমতায় নাই তাই দেখছেন না শিবিরের সাবেক একজন সভাপতি, জেলা সভাপতি, শিবিরের কেন্দ্রীয় নেতা, সে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করছে। এবং আমি অবাক হয়ে গেলাম যে বিএনপির একজন এমপি, সেটা ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, আমরা দেখেছি যে রসিকতার সহিত তিনি তাহের ভাই জামাতের এমপি, তার ওয়াইফের প্রসঙ্গ বা একটা পারিবারিক অনুষ্ঠানের প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি জামাতের 2জন নারী এমপিকে নিয়ে যে মন্তব্য করেছেন, অনাকাঙ্ক্ষিত মন্তব্য। এবং এর প্রতিবাদে আমরা দেখলাম যে অনেকে দাঁড়িয়ে গেল, বিশেষ করে নাহিদ ইসলাম, তিনি শুরুতে প্রতিবাদ করলেন। এনসিপির একজন আপনার সংরক্ষিত নারী এমপি, সেও প্রতিবাদ করলেন। কিন্তু আমার কথা হলো যে এর আগে যে সময় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধর্ষক জিসানের অপকর্ম তুলে ধরলো, কিভাবে সেই নারীর সাথে অন্যায় করেছে, তাই না? এরপর আপনি দেখেন যে জামাতের এমপিরা তারা তাকে রক্ষার জন্য বক্তব্য দেওয়া শুরু করলো। কয়েকজন এমপি এইভাবে বক্তব্য দিয়েছে যে সামান্য অপরাধ, আমি শেষ করে দেব, বিধবা একজন নারীকে বিয়ের প্রলোভনে একের পর এক ধর্ষণ করছে, তার ভ্রূণ নষ্ট করেছে, এরপরও বলছে সামান্য অপরাধ। অথচ যে সময় মাননীয় প্রধানমন্ত্রী এই রামিসার বাসায় গেল, আমরা দেখলাম জামাত শিবিরের কর্মীরা পরিকল্পিতভাবে ভুয়া ভুয়া স্লোগান দিল, এবং তারা বিভিন্ন জনসভায় বলতে থাকলো যে 3 মাসের মধ্যে সরকারকে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাহিদ ইসলামকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল, কোনটার প্রেক্ষাপটে? এবং ওই শিক্ষার্থীদের মধ্যে 2-1 তো ছাত্রলীগের লোকজন থাকতেই পারে। এখন কি এইটাকে পুঁজি করে বলবো যে গণ অভ্যুত্থানের 3 মাসের মাথায় নাহিদ ইসলামকে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে? এটা কোন পলিটিক্স হতে পারে? তো আমি আগেই বলেছিলাম যে এই ধর্ষণের ঘটনা ঘটলে জামাত ইসলাম রাজনীতি করে, যখন নিজের লোক অপরাধ করে তখন বলে যে সামান্য অপরাধ, আর যে সময় মানে বিএনপির কেউ অপরাধ করে নাই, প্রধানমন্ত্রী এমনকি বাসায় দেখতে গেছে। আমরা অতীতে দেখেছি যে গণভবনে আসলে ভিকটিম পরিবারকে ডেকে আনা হতো, সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে ছুটে গিয়েছেন। রামিসার আব্বার যে বক্তব্য, তার পিতার বক্তব্য অত্যন্ত পজিটিভ। মানে এই যে রামিসার বাবা কেন ইতিবাচক বক্তব্য দিল, এইটাই হলো বিএনপির অপরাধ। তো যাই হোক, সর্বশেষ বলি, আমার খুব খারাপ লেগেছে যে ঠিক আছে আপনার সেই এমপি, বিএনপির এমপি, তিনি ভুল বলেছেন। আমরা এটা প্রত্যাশা করি না যে নারীদের পোশাক নিয়ে সংসদে কিংবা সংসদের বাইরে কোনো ধরনের মন্তব্য করা হোক, কিন্তু এই যে বিধবা নারী ধর্ষিত হলেন তার বিষয়ে কেন এই আমাদের নারী এমপিরা, জামাতের নারী এমপিরা, এনসিপি নারী এমপিরা দাঁড়ালেন না, সেই প্রশ্ন আমি করছি। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে একটু আসতে চাই। এই যে ধর্ষণ করা, ভ্রূণ নষ্ট করা, এটা কি আসলে সামান্য অপরাধ? ফৌজদারি অপরাধ, সামান্য অসামান্য, লেট দ্য কোর্ট ডিসাইড। মানে একটা ফৌজদারি অপরাধকে রাজনৈতিক পরিচয়ে কনভার্ট করাটা হচ্ছে প্রোপাগান্ডা।
যখন একটা ফৌজদারি অপরাধ হবে আপনি ফৌজদারি অপরাধ আকারে তাকে বিচার করবেন। যেভাবে আপনি রামিসা হত্যাকাণ্ডকারীর পরিচয় নিয়ে তো আমরা কনসার্ন না, তাকে যে ধর্ষণ করেছে, হত্যা করেছে তার বিচার করেন। ফৌজদারি অপরাধে এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেটা গতকালকে করেছেন এটা খুব অন্যায় কাজ করেছেন। উনি 300 বিধিতে দাঁড়িয়েছেন, এটা আমরা সবাই জানি। 300 বিধিতে আপনি একটা গুরুত্বপূর্ণ ইস্যু এক্সপ্লেন করবার জন্য দাঁড়াতে পারেন, বেনজিরের ইস্যুটা উনি এক্সপ্লেন করেছেন। 300 বিধিতে সেকেন্ড নোটিস আপনি দেন নাই, অর্থাৎ সেকেন্ডারি বিষয় উনি ওখানে টানতে পারেন না। উনি আননেসেসারি শিবির, এই ধর্ষক, তারপরে এই ঘটনা, এগুলো সব টেনে নিয়ে আসছেন। প্রশ্ন হচ্ছে একটা চলমান ফৌজদারি অপরাধ, সেটা নিয়ে তো আপনি পার্লামেন্ট কেন, মানে কমন সেন্সই আপনি এটা নিয়ে কথা বলতে পারেন না। যিনি অন্যায় করেছেন তার কঠিনতম সাজা হইতে হবে, যে যৌক্তিক জায়গায়। দ্বিতীয়ত হচ্ছে যে নারীকে নিয়ে কেন্দ্র করে এত বিষয়ে কোনো সাংবাদিক তাকে রিচ করতে পারতেছে না, পুলিশ প্রোটেকশনে আছে তিনি এখন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা তো অলরেডি সন্দেহ তৈরি করছে যে এই সাইডের বক্তব্যটা কতটুকু গ্রহণযোগ্য। শিবির কিন্তু ইতিমধ্যে দলীয়ভাবে শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করেছে। অতএব সবটা মিলায়া হচ্ছে পুরো গল্পটা একসাথে আসা দরকার। আপনারা তো তাকে দল থেকে বহিষ্কার করেছেন, কিন্তু রাশেদ খান যেটা বলছেন যে আমরা করি নাই, শিবির করেছে। দুঃখিত, রাশেদ খান যেটা বলছেন যে ধর্ষণের ঘটনা যখনই আসে তখন সেটি নিয়ে জামাত রাজনীতি করে। মানে আপনারা তো 11 দলীয় জোট, জামাত আসলে রাজনীতি কেন করে? কোথায় করলো রাজনীতি নিয়ে রাশেদ খান যেটা বলছিলেন, আমি তাহলে রাশেদ খানের কাছে রামিসার ঘটনাকে কেন্দ্র করে যেভাবে তারা ভুয়া স্লোগান জনসভায় বক্তব্য দেয়, আমি সেটি বলেছি। আচ্ছা, একটা বিষয় দেখেন যে কিছু ছেলেপেলে ওখানে ভুয়া স্লোগান দিয়েছে, তাদের কাউকে কি জামাত শিবির হিসেবে কেউ আইডেন্টিফাই করেছেন আপনারা গণমাধ্যম থেকে? আমি তো দেখি নেই। আপনারা ক্লোজ করে দেন না, এরকম রেড লাইট, রেড জোন করে দেন না, এই নাম জামাত শিবির অমুক পদ অমুক এলাকায় অমুক কমিটিতে আছে, আমি তো কাউকে দেখি নাই। তাহলে কিছু ছেলেরা ওইখানে ভুয়া কথা স্লোগান বলেছে, স্টেডিয়ামে তো বলেছে। আপনারা সেই ভিডিও দেখেন না? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন খেলা দেখছিলেন, স্ক্রিনে ওনার ছবি আসার পরে পুরো স্টেডিয়াম জুড়ে ভুয়া কথা আসছে। এখন এর মানে কি ওখানে স্টেডিয়াম জামাত শিবির ভরে দিয়েছিল? প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলো নিয়ে, এত ছোট জায়গা নিয়ে পলিটিক্স করলে প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ণ হবে, যাওয়ার দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এখানে গেছেন, পুরো জাতি আমরা সবাই ওনাকে অ্যাপ্রিসিয়েট করেছি, অত্যন্ত ভালো কাজ করেছেন। উনি ভিকটিম ফ্যামিলির সাথে কথা বলেছেন, বিচারের ব্যাপারে আশ্বস্ত করেছেন, যেভাবে আর্থিকভাবে পুনর্বাসন করবার চেষ্টা করা যায় সেগুলো করেছেন। এটার বাইরে অন্য যে কোনো কেউ করবার চেষ্টা করলে যেটা হবে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন। অতএব এই আলোচনাতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ভুয়াটা একটা কমন জায়গা, মানুষ দেখ না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভুয়া বলার কারণে কি আপনার তাকে ফৌজদারি অপরাধ গণ্য করবেন, যেটা আবার অন্য বিভিন্ন দলের, সরকারি দলের নেতারা বলছে আইনের আওতায় আনতে হবে? কয়জনকে আনবেন? ভুয়াটা দেখেন, ক্রিকেট খেলার মাঠে নিজ দলের প্লেয়ারদেরকে আমরা ভুয়া বলছি না? যখন আপনার 6 মারার দরকার ছিল তখন বোল্ড আউট হয়ে গেছে, তখন আপনার ফ্যানরা গালাগালি করে না? ভুয়া বলে তো। আপনি কনসার্টে যান, আপনার পছন্দের শিল্পী সেদিন ভালো পারফর্ম করে নাই, আমি নিজে দেখেছি গ্লাস্টনবাড়িতে ইংল্যান্ডে, আপনার ভুয়া বলতেছে শিল্পীদেরকে। তাহলে এই জায়গাটাকে দিয়ে আপনি দলীয় রাজনীতি করবার দরকার নাই তো। মানুষের জেনুইন ক্ষোভ আছে, ওই ক্ষোভটাকে নেন, আপনি সাবস্টেন্সটা নেন, মূল জায়গাটা নিয়ে কাজ করলে যেটা হবে। মানে ক্ষোভটা আসলে কোন জায়গা? ক্ষোভটাই যে রাষ্ট্রের বিচারহীনতা, প্রধানমন্ত্রী বিষয় না, বিচারহীনতা। রাষ্ট্র, এই দেশের কোনো প্রতিষ্ঠান, কারো উপরে মানুষ ভরসা করতে পারছে না। মানে আপনি খুন হয়ে যাবে, রামেসার বাবা বলছে না বিচার চাই না, শুরুতে বলে নাই সে, আমি কারো কাছে বিচার চাই না, এই কথাটা সে বলছে। কিছুদিন পর আরেকটি ঘটনা আসবে, তখন এই ঘটনা চাপা পড়ে যায়, বলছে তো সে। তাহলে প্রশ্ন হচ্ছে সে কেন বলছে? ওকে জামাত শিবির করে বলছে? এই রাষ্ট্রে আমাদের সবার এই টেন্ডেন্সি ডেভেলপ করেছে যে এই রাষ্ট্রে বিচার পাওয়া যায় না, আপনাকে এখানে বিচার কিনতে হয়, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, রাষ্ট্রকে দিয়ে, সরকার দিয়ে বিচার কিনতে হয়। সেই জায়গা থেকে আপনাকে দেখা দরকার জনগণের এই ফ্রাস্ট্রেশনকে আপনি ক্ষমতায় থেকে কিভাবে ডিল করবেন। এটা অন্যভাবে দেখলে আপনি ভুল বুঝবেন। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব কামাল, একটু ফিরতে চাই আপনার কাছে। মানে ফুয়াদ ভাই যেটা বললেন যে রাষ্ট্রের আসলে টাকা না থাকলে রাষ্ট্রের কাছ থেকে বিচার আসলে পাওয়া যায় না, মানে এটা কি আসলে সঠিক? মানে আপনার কাছে টাকা না থাকলে আপনি ন্যায় বিচার পাবেন না? আমি দেখতেছি যে বিচার কোনগুলোর হয়, যেটা আগে মিডিয়া ট্রায়াল হয়ে যায়। আনলেস মিডিয়া ট্রায়াল না হওয়া পর্যন্ত কোনো বিচার হয় না, এবং যে ঘটনাগুলো ক্লিক করে যায় সেগুলো বিচার হয় এবং দ্রুত বিচারই হয়। যেমন কয়েকটা উদাহরণ দিতে পারি, ইয়াসমিন হত্যা, সেই রিমা হত্যা, রুবেল হত্যা, তারপর ধরেন যে এইটা রামিসা হত্যা। রামিসা হত্যার পরে গ্যাং রেপ হয়েছে, যেহেতু মিডিয়া ট্রায়াল হয় নাই,
সবাই ওভারলুক করে গেছে, ওটা চাওয়া পড়ে গেল। যখনই মিডিয়া ট্রায়াল হবে তখনই ওই আইন শৃঙ্খলা, জুডিশিয়ারি, এইটা সেইটা, প্রাইম মিনিস্টার, এটা সেটা সচেতন হবে। ফলে এগুলি বলেন না খামাখা, এগুলি তো আমরা বুঝি সব কিছুই পলিটিক্যাল গেইন এবং পলিটিক্যাল লস দিয়ে বিচার করা হয়, এগুলি খামাখা বলে লাভ নাই। দেখেন আমি বলি, এই যে রাশেদ যে বললেন না, দেখেন মোল্লাস, হ্যাঁ, মানে ইসলামিক ফিলোসফার না, মোল্লা আর কি, মোল্লাস অ্যান্ড দ্য পলিটিশিয়ানস হ্যাভ এভরি সলিউশন ইন দেয়ার পকেটস, সব কিছু সলিউশন আছে পকেটে। যখনই একটা কিছু বলবেন বা করবেন, একটা সলিউশন বের করে, তার মতো করে একটা সলিউশন বের করে দিবে, এবং এভরি প্রবলেমের সলিউশন আছে। এই বাজেটকে উচ্চাকাঙ্ক্ষা বললে সেটা আওয়ামী লীগের মন্তব্য হয়ে যায়। এই লজিকটা কোথায় পেলেন ভাই? মানে এটা তো একাডেমিশিয়ানরা বলতেছে, আমি কোন ছাড়, ইকোনমিস্টরা বলতেছে উচ্চাকাঙ্ক্ষী, আপনি বলতেছেন এটা আওয়ামী বয়ান। দেখেন, যুক্তিশাস্ত্রের মতো অসহায় বাংলাদেশে কোনো শাস্ত্র নাই। হ্যাঁ, আপনি বলতেছেন মিস্টার এ খারাপ, বলবে কি, ও আপনি বলতে চাচ্ছেন মিস্টার বি ভালো। মানে যখন ইউনুসের সমালোচনা করছি তার মানে হচ্ছে যে আমি স্বৈরাচারের দোষর, মানে এরকম আর কি। আর দুইটাই তো ইকুয়ালি খারাপ হইতে পারে, দুইটাই ইকুয়ালি ভালো হইতে পারে। এ খারাপ মানে তো বি ভালো, এটা না, যুক্তিশাস্ত্র এটা বলে না, ঠিক আছে? এবং এই যেগুলি চলতেছে না, এবং কি বলবো, হ্যাঁ, আরে আমরা জার্নালিস্টরা কী করবো, আমরা অবজেক্টিভলি দেখবো, সব অবজেক্টিভলি দেখবো যে এখানে সেইটা কার পক্ষে যায় যাচ্ছে, এটা কোনো এইটা হিসাবই করবো না আমরা। যেমন ধরেন আওয়ামী লীগের এই যে নেতাদের জানা যায় যে হাজার হাজার লোক হচ্ছে, এখন যদি এটা আমি বলি যে এটা হচ্ছে, তার মানে কি এই যে আমি আওয়ামী লীগ, আমাকে তো ওই সত্যটা বলতে হবে, তাই না? যে হাজার হাজার লোক হচ্ছে, এটা কি প্রমাণ করে, এটা কি ইন্ডিকেট করে, এটা বলতে হবে না? কিন্তু এইটা বললে যদি আমি আওয়ামী লীগের দোষর হয়ে যায়, তাহলে তো ভাই এটা খুবই দুঃখজনক, হ্যাঁ, খুবই দুঃখজনক। এবং বাংলাদেশে হয়েছে কি, নাকে মুখে দই, তারপরে বলে কই কই, সব ক্লিয়ার, সব কিছু বোঝা যায়, তারপরে বলে যে কোথায় কোথায় কি কি সব যুক্তি দেয়। হ্যাঁ, এগুলো খুব দুঃখজনক। আমাদের তো আওয়ামী লীগ করার দরকার নাই তো ভাই, আওয়ামী লীগ কোনো দলই করার দরকার নেই সাংবাদিকদের। কি কারণে? আমি তো প্রেস ক্লাব, বললামই তো, আমি যে প্রেস ক্লাবের মেম্বার হই নাই, যেহেতু পলিটিক্স করতে হবে। ফলে এগুলি বলে লাভ নাই। এইটা অ্যাম্বিশাস গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের প্রত্যেকটা স্টেপ হচ্ছে হাইলি অ্যাম্বিশাস, এবং এইটা আমাদের ইকোনমি পারমিট করে কিনা এটা দেখেন। আমি এখন খুব হেল্পলেস, হ্যাঁ, আমি এখন আপনাদের বুঝাইতেই পারবো না। আমাকে ওই যে বলো না, টাইম ইজ দ্য বেস্ট হিলার, আমাকে ওয়েট করতে হবে 6 মাস পর, আর আমাকে বলতে হবে না, আমাকে আর বলতে হবে না। হ্যাঁ, এখন আমি খুব অসহায়, আপনাদের বুঝাইতেই পারবো না। আমি 6 মাস পরে আপনি বলবেন যে আসলে একটা কী হলো এটা। হ্যাঁ, ফলে সব কিছুই আমি তো সবসময় মনে করি যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। হ্যাঁ, সময় হচ্ছে সবচেয়ে বড় ইয়ে, এবং এইটা ওয়েট করতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। এবং এই যে যতগুলো, আমি কেন জনতুষ্টিমূলক বলতেছি না, এই যে এত কার্ড দেওয়া হচ্ছে না, কার্ড দেওয়া হচ্ছে, তো এই ভাতা, জুলাই যোদ্ধাদের ভাতা, আবার এই যে বেতন বাড়ায় দেওয়া হয় জুলাইয়ের পর থেকে, এগুলি যে 17 বছরের প্লাস এই 18, এই ধরনের একটা মজার ব্যাপার আছে। যখনই আপনি ইউনূস সরকারের আমরা সমালোচনা করতাম না, জাম করে চলে যেত 17 বছরে, মাঝখানে যে একটা 18 মাসের যে একটা শাসন আছে, হ্যাঁ, এইটা কিন্তু কেউ করে মানে জাম করে ওখানে চলে যেত, বাস ইউনূস 18 মাসটা ইয়ে হয়ে যেত, মানে কি বলে, এটা বিলীন হয়ে যেত আর কি। এইটা যে একটা শাসন ছিল, এটা কেউ মানতে চায় না। তো ফলে এই যে কি বলে, যে আমি যেটা বলতেছি যে আমরা যখন সময় ধীরে 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 হবে, তো এটা তো সময় তো আর ঘড়ি তো আটকে আর নাই, হ্যাঁ, ঘড়ি তো চলতেছে, তাই না? ফলে দেখবেন মানে কি পরিস্থিতি কি দাঁড়ায়। আমাদের যে অর্থনীতি 17 বছর এবং 18 মাসের যে অর্থনীতি, দুইটা যোগ করলে যে রাষ্ট্র তারেক রহমান গ্রহণ করছেন, হ্যাঁ, এই রাষ্ট্রকে ক্যারি ফরওয়ার্ড করা খুবই টাফ। এইটা অর্থনীতি বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, নৈতিকতা বলেন, সব দিক থেকে একটা ডিজেনারেটেড সোসাইটি উনি টেক ওভার করছেন। ধন্যবাদ। আমি ফিরবো, এইটা উনি কিভাবে হ্যান্ডেল করবেন, আমার তো আই ফিল পিটি ফর ইউ। জনাব আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে একটু আসতে চাই। বাজেট নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি সম্প্রতি একটি মন্তব্য করেছিলেন যে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। আমরা দেখেছি যে এই বাজেটে গত অর্থ বছরের তুলনায় 1,43,000 কোটি টাকা বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। মানে
আপনি বলছেন বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু সরকার আসলে সেটি কেন না শুনে উল্টো বরাদ্দ বেশি করে দেওয়া দরকার, মানে বরাদ্দ বেশি দেয়া হলো, মানে এটা আসলে কেন হলো? মাহবুব ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, শেষে যে অংশটা বলেছেন যে একটা ডিজেনারেটিভ স্টেট ক্রাফট আমরা ইনহেরিট করেছি, এবং এটা কোনো একক ব্যক্তি, দল, সরকার না, এটা সাকসেসিভলি আমরা গত 5 দশক ধরে এই জিনিসটা তৈরি করেছি। এক্স্যাক্টলি। এবং এই জায়গাটাতে এসে বাজেটের যত সমালোচনা করলে ধরেন রাশেদ বিএনপি রাজনীতি করে ওকে ডিফেন্ড করতে হয়, দিন শেষে এটা আসলে তারেক রহমান অথবা বিএনপির দোষ দায় না। মানে আমরা যখন এই সমালোচনাটা করি, এটা রাষ্ট্র কাঠামো আজকে এখানে এনে দাঁড় করিয়েছে, যেটা উনি মাহবুব ভাই কারেক্টলি বলেছেন যে তারেক রহমানকে এখন এই আননেসেসারি বোঝাটাকে বেয়ার করতে হবে, যে বোঝাটা তিনি ক্রিয়েট করেন নাই। কিন্তু এটা বিএনপিকে সমালোচনা তো নিতে পারতে হবে, তা না হলে সে সংশোধন করবে কোত্থেকে? এটা তো এমন না যে আমরা রাষ্ট্রের ক্ষতি করে এই সমালোচনাটা করছি। দেখেন, বাজেটে আমি শিক্ষা নিয়ে কথা বলবো। বাজেটের প্রধানতম সংকটের জায়গা হচ্ছে, মাহবুব ভাই কারেক্টলি বলছেন যে আমরা এখনো বাজেট ফিলসফি ঠিক করতে পারিনি অ্যাজ এ নেশন, দল না, অ্যাজ এ নেশন ঠিক করতে পারি নাই যে আসলে আমরা এই বছর শেষে এই সামারি যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো দিয়ে আসলে আমরা কি অ্যাচিভ করতে চাই। জিডিপির গ্রোথ বলা হচ্ছে, সরকার বলছে 6% প্লাস মাইনাস তারা অ্যাচিভ করবে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB সবাই বলছে এটা ক্লোজ টু 4% প্লাস মাইনাস হবে। সরকার বলছে তারা ইনফ্লেশন 6-7 মধ্যে রাখবে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB সবাই বলছে এটা 9-10 ভিতরে থাকবে। তাহলে আপনার যদি 9-10% ইনফ্লেশন হয়, 4% প্লাস মাইনাস জিডিপি হয়, তাহলে আপনার গ্রোথ কোথায়? -5%। আপনার গ্রোথ নাই তো। তাহলে এখন আমার সোনার বাংলায় আপনি যে এই যে 2,500 টাকা করে আমার কৃষককে আর আমার গরিব মহিলাকে, আমার যিনি স্বাস্থ্যসেবা নেবেন তাকে দিচ্ছেন, মানে ফিজিবলি মনে হচ্ছে, মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে অনেক টাকা দিচ্ছেন আপনি আমাকে, কিন্তু আমার কাছ থেকে আপনি কিন্তু আবার জ্বালানির দাম বাড়ায় নিছেন, গ্যাসের দাম বাড়াইছেন, সিলিন্ডারের দাম বাড়াইছেন, বিদ্যুতের দাম বাড়াইছেন, তেলের দাম বাড়াইছেন, ডিজেলের দাম বাড়াইছেন, সেচের দাম বাড়াইছেন, খাবারের দাম বাড়াইছেন। ওই কৃষক, গরিব কৃষক যিনি 2,500 টাকা পেয়েছেন, উনি তো ইনফ্লেশন বোঝে না। যে 72 সালের বাজেটে আমার বলা হচ্ছে 786 কোটি টাকা ছিল, কিন্তু আমার সোনার ভরি ছিল 150 টাকা। আজকে বিএনপি সরকার যখন বাজেট দিচ্ছে তখন সোনার ভরি হচ্ছে 2.25 লক্ষ টাকা, আপনি সেখানে দিচ্ছেন 9 লাখ কোটি টাকা প্লাস মাইনাস। এই নাম্বারের ভিতর থেকে আমার জীবনমান উন্নয়ন হবে কিনা, আমার লেখাপড়ার মান উন্নয়ন হবে কিনা, আমার ছেলেমেয়েরা শিখবে কিনা, ও একাধিক 2টা 3টা 4টা ভাষা শিখতেছে কিনা, প্রযুক্তি শিখতেছে কিনা, দক্ষতা বাড়বে কিনা, আমার এই বাজেটের পরের ছেলেমেয়েরা সৌদি আরবে গেলে কি 800 রিয়ালের থেকে বেশি দামে চাকরি পাবে? তাকে কি আর ক্লিনারের জব করতে হবে না, সে কি এখন টিম লিডারের জবটা পাবে, ম্যানেজারিয়াল পোস্ট পাবে, একটা আইটি রিলেটেড কাজ পাবে, কি পাবে সে? মানে এই বাজেটে শিক্ষার দিকটা যেটা বলা হচ্ছে যে এখন থেকে 2-3টা ভাষাও শিখতে পারবেন। প্রশ্ন হচ্ছে কাঠামো মানে সেই সুযোগটা রাখবেন। মানে আমরা দেখতেছি যে কাঠামোটা তাকে বদলাতে হবে। প্রশ্ন হচ্ছে যে যখনই শিক্ষা স্বাস্থ্যের আলাপটা হয় বাংলাদেশে, দেখবেন সংখ্যা পার্সেন্টেজে চলে যায়। কথা ছিল 5% দেবেন জিডিপির, কথা ছিল 15% পর্যন্ত উঠানো হবে বাজেটের, এটা তো করানো হইল না। 2% ক্রস করলেন না। আওয়ামী লীগের আমলে একবার 2 পয়েন্ট ক্রস করছিল, এটা 1.69 নেমে গেছে। কি যায় আসে? আপনার শিক্ষা স্বাস্থ্যের টাকাটা আসলে কিভাবে খরচ হয়? মোটা দাগে এর খরচ হয় 2টা জায়গায়। একটা হচ্ছে এই ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারীদের বেতন, দ্বিতীয়ত হচ্ছে দালান কোঠা গড়া, মেরামত করা। সেবায় কিন্তু টাকা নাই, এবং সেবায় কোনো কোনো সময় 30%, 39%, 40% টাকা মিনিস্ট্রিতে হেলথের বাজেট টাকা ফেরত দেওয়া হচ্ছে। তাহলে আপনি টাকা খরচ পর্যন্ত করতে পারছেন না। আমার শিক্ষাতে একই অবস্থা। এই যে কথাটা বলেছি না, দেখেন পুরো বক্তব্য না শুনে যে প্রবলেমটা হয়েছে। আমার নির্বাচনী এলাকাতে আমি দেখেছি কোনো প্রাইমারি স্কুলের স্টুডেন্ট 50, 60, 66, 70-এর উপরে নাই। অ্যাটেন্ডেন্স কত? 15 জন, 17 জন, 19 জন। আমি নিজে খাতা দেখেছি। হেড টিচারকে বলেছে আজকে অ্যাটেন্ডেন্স দেখি তো। পিটি করতে কজন আসতেছে? আপনার 7 জন, 9 জন জাতীয় সঙ্গীত গাইতেছে। বাকিরা কোথায়? হাল চাষ করতে গেছে, সকালে কাজে গেছে, মেয়েরা ঘরের কাজ করতেছে, পানি আনতে গেছে। তাহলে এই যে বিশাল কাঠামো আপনি তৈরি করে রেখেছেন, যেখানে আপনার আরও 5টা স্কুল মিলাইলে আপনি একটা স্কুল বানাইলে হইতো, সেখানে আপনি কাঠামোগতভাবে লস করছেন না, রাষ্ট্রের টাকা অপচয় করছেন না। একটা স্কুলকে 50 জনকে সার্ভিস দেওয়ার জন্য একটা স্কুল করে পৃথিবীতে। আপনি এখানে তো হাজার হাজার ছেলে মেয়েদেরকে পড়াবেন, মর্নিং, নুন শিফট, আফটারনুন শিফট, 3টা শিফটে আপনি পড়াবেন, হাজার হাজার ছেলে মেয়েদেরকে পড়াবেন। তাহলে আমি দেখতেছি আবার পাশেই মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসায় 250 স্টুডেন্ট,
বাবা মাকে জিজ্ঞেস করলাম প্রাইমারি স্কুলে পাঠাচ্ছেন না কেন? বলে ওইখানে ম্যামরা সারাদিন কাপড় বুনে, গ্রামে দেখছেন না ওই যে স্টিক দিয়ে জি। সেলাই করে করে আপনার কাপড় বুনে, তারা নুডলস রান্না করে খায়, তারা ওখানে 5 জন ম্যাডাম বসে একসাথে গল্প করে, তাদের ছেলেমেয়েরা ব্রাকের স্কুলে পড়ে। খবর নিলাম ম্যাডামদের ছেলেমেয়েরা কোথায় পড়ে? ব্রাকের স্কুলে পড়ে। ম্যাডাম কই থাকেন? বলে উনি গ্রামে থাকে না, শহরে থাকে। শহর থেকে আসেন, প্রাইভেট স্কুলে পড়ে, অথবা ঢাকাতে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তেছে। তাহলে এই যে রাষ্ট্র কাঠামোর বৈপরীত্য, যিনি ওই স্কুলে পড়ান তিনি পর্যন্ত বিশ্বাস করেন না যে এই স্কুলে লেখাপড়া হয়। মানে আপনি বুঝতে পারতেছেন কি পরিমাণ বৈপরীত্য। আপনি যে রেস্টুরেন্টের মালিক, ওই রেস্টুরেন্টে আপনি খান না, কারণ আপনি জানেন যে এখানে বাজে খাবার আমি বিক্রি করি। আপনি যে হাসপাতালে চাকরি করেন সেই ডাক্তারটা পর্যন্ত বাংলাদেশে ট্রিটমেন্ট নেয় না, সে সিঙ্গাপুর চলে যায়। আমার স্বাস্থ্য উপদেষ্টা বারবার সিঙ্গাপুরে গেছেন না, আমার দেশের প্রেসিডেন্ট কদিন আগে লন্ডন থেকে ঘুরে আসছেন না। তাহলে যেই রাষ্ট্রের চিকিৎসা সেবা নেবার জন্য এই দেশের পলিটিশিয়ানরা প্রিপেয়ার্ড না, সেই রাষ্ট্রে কিভাবে ট্রিটমেন্ট তৈরি হবে? কারণ আপনি নিজে জানেন যে এখানে কোনো চিকিৎসা নাই, এখানে কোনো লেখাপড়া নাই। তাহলে এই পুরো কাঠামো নিয়ে তো আমাকে আলোচনা করতে হবে। এখানে সুশীল সাজার সুযোগ নাই তো। মাননীয় শিক্ষামন্ত্রী বললেন প্রত্যেকটা সংসদীয় আসনে নাকি একটা বিশ্ববিদ্যালয় করবে। মানে মিলন ভাই এই ধরনের কি কথা বলতেছে? এটা তো কোনো মেক সেন্স করতেছে না। লেখাপড়াটা কি একটা পিরামিড সাইজের লেখাপড়া ডেভেলপ করতে হয় রাষ্ট্রকে, মানে নিচের দিকে এটা অনেক বড় থাকবে। স্কুলে, প্রাইমারি স্কুলে সবচেয়ে বেশি স্টুডেন্ট থাকবে, হাই স্কুলে কমে যাবে, উচ্চ মাধ্যমিকে আরও কমে যাবে, কলেজে আরও কমে যাবে, অনার্সে মাস্টার্সে কয়টা ছেলে মেয়ে যাবে? অনলি দ্য বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট। রাষ্ট্রকে ডিসাইড করতে হবে যে আমি কয়টা ছেলে মেয়েকে ডাক্তার বানাইতে চাই, আমার কয়টা ইঞ্জিনিয়ার দরকার এই রাষ্ট্রটা চালানোর জন্য, আমি কয়টা ফিজিক্সের স্টুডেন্ট পড়াবো। প্রত্যেকটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যান, প্রত্যেকটা জায়গাতে ইংলিশ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে। আপনার ফিজিক্স কেমিস্ট্রি চাকরি করার মতো পদ আছে। ভাই আমি তাহলে এই যে রাষ্ট্র কাঠামোর টোটাল বৈপরীত্য, বাজেট, আপনার আরেকটি- আমার প্রস্তাবনা, আমার লক্ষ্য, আমি কি অ্যাচিভ করতে চাই, তার পুরোটা মিলে তো আমাকে প্ল্যানটা করতে হবে। আমি আরেকটি মন্তব্য আমি আপনাকে আপনারই মন্তব্য, সেটা আপনি বলেছিলেন যে একটি বল নিয়ে যে 11 জন মানুষ দৌড়ায় এটা একটা পাগলামি। আমরা দেখছি যে 11 জন না, এটা 22 জন দৌড়ায়, ঠিক আছে, দুই দলে। আচ্ছা, এটা সাধারণত বলে দিই। এটা কিন্তু মানে এটা আপনি আসলে কি মানে ক্রীড়া প্রেমীদেরকে অবজ্ঞা সূচক মন্তব্য করে এই না, ধরনের মোটেই কথা না। বলেছেন কিনা? মোটেই না। এটা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে গিয়েছি আপনার 24-এর শেষের দিকে, যেখানে 24-এর গণ অভ্যুত্থানে যারা আহত প্রতিবন্ধী হয়েছে তাদেরকে নিয়ে একটা সম্মাননা এবং তাদের আর্থিক সাহায্য দেওয়ার একটা প্রোগ্রাম। সেখানে গণ অভ্যুত্থানের অত্যন্ত প্রমিনেন্ট লোকদের আসার কথা ছিল, উপদেষ্টাদের আসার কথা ছিল। আমি গিয়ে দেখলাম যে ওখানে উপরের দিকের কোনো মেহমান আসতেছেন না। গিয়ে শুনলাম যে ওনারা আজকে আসবেন না বিভিন্ন ব্যস্ততার কারণে। এখন ধরেন কোনো প্রোগ্রামে ধরেন টপ গেস্টরা যদি না যায়, আপনারা সাংবাদিকরা কিন্তু আবার ক্যামেরা পাঠান না, আপনারা কিন্তু ওই ব্রাহ্মণ দেখে ক্যামেরা পাঠান। কোন প্রোগ্রামে আজকে কোন ব্রাহ্মণ যাবে তার জন্য কয়টা ক্যামেরা যাবে। মানে এটা আসলে আপনার কেন মনে হলো? গিয়ে দেখলাম কোনো ক্যামেরাম্যান নাই, কোনো গণমাধ্যম নাই। মানে এত বড় একটা ঘটনা, 300 প্রতিবন্ধী মানুষকে একটা সম্মাননা দেওয়া হবে, এবং তার ভিতরে মুক্তিযুদ্ধের প্রতিবন্ধীরাও ছিলেন, 71-এর প্রতিবন্ধী, 24-এর প্রতিবন্ধী, 90-এর প্রতিবন্ধী, এবং প্রতিবন্ধী সরকারের যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে তার অফিসার আসছে। কোনো গণমাধ্যম নাই, অলমোস্ট জাতীয় কোনো গণমাধ্যম আসে নাই। তখন কথা প্রসঙ্গে আমি বলেছি আজকে যদি এখানে পরিমণি আসতো, এখানে বুবলি আসতো, এখানে ভিআইপিরা আসতো, তাহলে দেখতেন কিভাবে গণমাধ্যম ছেয়ে যেত। আজকে ওই যে 11টা মানুষ মিলে একটা বল ইয়ে করে, লাথালাথি করে, সেখানে দেখবেন গণমাধ্যমের কোনো অভাব নাই। কিন্তু আমার রাষ্ট্রের 95 লক্ষ প্রতিবন্ধীদের কষ্ট তুলে ধরবার জন্য কোনো গণমাধ্যম আজকে আসে নাই। সেই জায়গাটার আগে পিছনের বক্তব্য কাট করে এই জায়গাটা বলা হয়েছে। এটা হচ্ছে আমার একটা ক্ষোভ যে আমার রাষ্ট্রের নাগরিকরা আজকে 95 লক্ষ নাগরিক প্রতিবন্ধী বাংলাদেশে, তাদের দুরবস্থার অবস্থা কয়টা গণমাধ্যম তুলে ধরে? তার কষ্ট, তার পুনর্বাসন, রাষ্ট্রে সে কীভাবে চলে, হাঁটে কোথায়, বাসে ওঠে কিভাবে, তার জন্য এই রাষ্ট্র বাজেট দিচ্ছে কিনা, তার জীবনটাকে ভালো করবার জন্য চেষ্টা করছে কিনা, এই টোটাল আলাপটা নাই। এই কষ্টের কথা বলতে গিয়ে আমি তখন এক্সাম্পলটা দিয়েছি। ধন্যবাদ আপনাকে। আমি জনাব মাহবুব কামাল আপনার কাছে আসতে চাই, যে গণমাধ্যমের কথা যেটা বললেন। ফুয়াদ সাহেবের ওটা আমি হ্যাঁ, আমি এটাই জানতে চাই যে গণমাধ্যমের কি আসলে ব্রাহ্মণ না গেলে গণমাধ্যম ক্যামেরা পাঠায় না বা সংবাদ প্রকাশ করে না, আপনারা কি তাই করেন? মানে একটু জানতে চাই ওইটা আসলে। একটু পরে আসি। আপনি তো এই যে একজন শিক্ষামন্ত্রীর সাংবাদিক। ব্যাপার না, ওইটা আমি একটু বলি। সেটা হচ্ছে উনি বললেন না শিক্ষামন্ত্রীর ব্যাপারে, দেখেন শিক্ষামন্ত্রীর কথার সাথে প্রাইম মিনিস্টারের কথার একেবারে পুরোপুরি গ্যাপ। হ্যাঁ, এবং প্রাইম মিনিস্টার যেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা দেখতেছেন, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। অথচ শিক্ষামন্ত্রী
এই যে বললেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে কি বিশ্ববিদ্যালয় হবে ইত্যাদি, এবং উনি যেভাবে কথা বলেন না, একজন শিক্ষামন্ত্রী যে সফিস্টিকেশন থাকা দরকার, হ্যাঁ, শিক্ষামন্ত্রী মানে কি, এটা মানে শিক্ষার একটা চূড়ায় বসে আছেন, তাই না? ওনার যে সফিস্টিকেশন থাকার কথা, একেবারে কখনো কখনো ক্লাউন মনে হয় আমার, জানেন, এটা মানে খুব দুঃখজনক। দেখেন প্রধানমন্ত্রীর যে অ্যাটিটিউড না, আমি খুবই এটা আমি প্রশংসা করব, আমরা তো ভাই প্রশংসা করতেই চাই, আমাদের সুযোগ দেন। যেমন উনি বলতেছেন যে এই শিল্প বিপ্লবের যুগে এআই এবং অটোমেশনের যে চ্যালেঞ্জ, সেটা মোকাবেলা করতে গেলে আমাদের কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে এবং এটা কারিকুলাম ওইভাবে সাজাতে হবে। এবং আরেকটা প্রোগ্রাম, সেটাও আমি একটু প্রশংসা করি, যে সিড ফান্ডিং যেটা, হ্যাঁ, এই যে বীজ থেকে বীজের জার্মিনেশন, অঙ্কুরোদ্গম ঘটানো, যে কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা ইনোভেটিভ একটা প্রজেক্ট দাঁড় করাবে, হ্যাঁ, সেটা ফিজিবিলিটি স্টাডি করে গভর্নমেন্ট ফান্ডিং করবে। এবার যদি লুজিং হয় তাহলে ছাত্রছাত্রীদের কোনো দায় নাই, যদি প্রফিটেবল হয় রাষ্ট্র শেয়ার করবে। দেখেন ইউনুস সাহেব ছাত্রদেরকে মানে কি বলবো এগুলি, হ্যাঁ, উনি আনএমপ্লয়মেন্ট তার 0.3, হ্যাঁ, অথচ আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য তার কোনো মিনিমাম কোনো উদ্যোগ ছিল না, এমনকি মডালিটিও দেখান নাই 18 মাসে যে এইভাবে আনএমপ্লয়মেন্ট দূরে, বরং রাজনীতিতে তার এনকারেজ করছেন। সেখান থেকে এই যে তারেক রহমান যে এই অ্যাটিটিউডটা, যে ইনোভেটিভ তার প্রজেক্ট দিবে ছাত্রছাত্রী কলেজ ইউনিভার্সিটি, তার গভর্নমেন্ট ফান্ডিং, এটা খুব ভালো। তারপরে ধরেন যে স্কুল কলেজে এই যে নৃত্য, সঙ্গীত, চারুকলা ইত্যাদি যুক্ত করা হচ্ছে ইত্যাদি। তারপরে মানে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে ওনার চিন্তাটা আমি অ্যাপ্রিসিয়েট। কিন্তু অন দ্য কন্ট্রারি, আমাদের শিক্ষামন্ত্রীর যে অ্যাটিটিউড এবং শিক্ষামন্ত্রীর দি ওয়ে হি টক্স, হ্যাঁ, মিনিমাম কোনো সফিস্টিকেশন নাই, হ্যাঁ, এটা বিরক্তিকর আর কি, হ্যাঁ। তো ফলে এইটা আমি বলি যে আমাদের দেখেন আমাদের মূল সমস্যাটা কি একটু শোনেন। এই যে ওই ক্রিস্পি কে কি বললো না বললো না এগুলো বাদ দেন, এগুলো বহুত। আমি একটু জানতে চাই যে আমাদের সোসাইটির, আমাদের ব্রাহ্মণ না গেলে গণমাধ্যম তার খবর প্রকাশ করে না অথবা খবর কভার করে না, এই বিষয়টা কি আছে? তো এইটা তো এই যে এটার কি বলে ব্রাহ্মণ ওয়ার্শিপ করা আর কি, পূজা করা, হ্যাঁ, মানে এটা তো আছে ওয়ার্শিপিং, তো এটা আমাদের সাবকন্টিনেন্টের একটা বড় হ্যাঁ, গুরুবাদ, তারপরে পূজা করা, এই করা সেই করা আছে তো। এবং আপনাকে কেন পূজা করবে সে? এটা তো ফুল অর্ঘ্য নিয়ে যাবে তো দেবতার কাছে, আপনি তো মানুষ, তাই না? যাক, এটা বাদ দেন। আমাদের সোসাইটির যে এই যে অনাচার না, এই যে ডিজেনারেশন, এই যে ধ্বংস, এটার মূলে কি? আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ছাত্রছাত্রীদের অ্যাটিটিউড গড়ার, অ্যাটিটিউড তো একটা বড় কোশ্চেন, হ্যাঁ। অ্যাটিটিউড গ্রো করে না এই শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি হয় না, এই শিক্ষা ব্যবস্থায় তার থিঙ্কিং প্রসেস ডিফেক্টিভ হয়ে যায়। তো এইটাকে তো চেঞ্জ করতে হবে। এইটাকে চেঞ্জ না করে আপনি সোসাইটি চেঞ্জ কেমনে করবেন? তো ফলে আমি বলতেছি যে শিক্ষা ব্যবস্থাটা একটা টপ প্রায়োরিটি আমাদের এখানে, হ্যাঁ, টপ প্রায়োরিটি। এবং এটা আমি তারেক রহমান সাহেব যেভাবে চিন্তা করতেছেন, এইটাকে আরও এক্সটেন্ড করতে হবে, তার চিন্তার আরও এক্সটেনশন দরকার। এবং এই শিক্ষামন্ত্রী যদি হবে না, উনি কমিশন করুক, হ্যাঁ, কমিশন করুক, এবং বিভিন্ন একাডেমিশিয়ান যারা চিন্তা ভাবনা করে, শিক্ষা নিয়ে যাদের চিন্তা ভাবনা, তাদের নিয়ে বসে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সাজাতে হবে। ধন্যবাদ জনাব রাশেদ খান। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে যাবার আগে প্রশ্ন রাখতে চাই, এই যে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ফুয়াদ ভাই এবং মাহবুব কামাল ভাই তারা বলছিলেন যে এই শিক্ষা ব্যবস্থা যারা শিক্ষা দান করে তাদেরই আসলে শিক্ষা ব্যবস্থার উপরে ভরসা নেই, তাদের সন্তানরা দেখা যাচ্ছে প্রাইভেটে অথবা নামি দামি স্কুলে পড়ছেন। কিন্তু আমরা দেখছি যে এই বাজেটে উল্টো আরও 43,000 কোটি টাকা বাড়িয়ে মোট 1,22,495 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে, উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হয়েছে। মানে এটা কি সরকার আসলে নাবুঝি করলো? দেখেন, বাজেটের পরিধি যদি সরকার না বাড়াতো, সেক্ষেত্রে শিক্ষা এবং চিকিৎসা খাতে বাজেটের পরিমাণ সরকার বাড়াতে পারতো না। সুতরাং কেন আসলে সরকার বাজেটের পরিমাণ বাড়িয়েছে, নিশ্চয়ই এই দুইটা খাত দেখে আপনি বুঝতে পারছেন। সমালোচনা থাকবেই। আপনি যদি আমাদের অপোজিশন যারা ছায়া বাজেট দিয়েছে, সেটিও যদি আপনি কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে একটু কম বা বেশি করতেন, সেটি নিয়েও সমালোচনা আসতো। সুতরাং সরকার অবশ্যই, যেহেতু দেশ চালাচ্ছে, যারা আসলে দায়িত্বে আছে তারাই বোঝেন যে কোথায় কি করা উচিত, কারণ সমস্যাগুলো তারাই আসলে উদ্ঘাটন করতে পারেন। এখন আমি যেহেতু দায়িত্বে নাই, আমি তো আমার মতন করে মানে জনগণ খুশি হবে এবং আমার যে সমর্থক গোষ্ঠী রয়েছে তারা খুশি হবে, এরকম বক্তব্য তো আমি দিবই। বিষয়টা তো এরকম। এখন শিক্ষামন্ত্রী কথা বললেন যে এই শিক্ষামন্ত্রীর আসলে থাকা উচিত না, তাহলে মানে
এই মুহূর্তে বিএনপির কাছে মনে হয়েছে যে তিনি আসলে অতীতে যেহেতু দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যথেষ্ট পরিমাণ খ্যাতি অর্জন করেছিলেন, সেই জায়গা থেকে তাকে পুনরায় আরেকবার সুযোগ দিয়েছে। এখন 6 মাস গেলে তো অবশ্যই প্রধানমন্ত্রী সবার পুনর্মূল্যায়ন করবেন, তাই না? তো সেক্ষেত্রে রদবদল বিভিন্ন মিনিস্ট্রিতে আসতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে যে কে কেমন পারফরমেন্স করছে তার উপরে ভিত্তি করে কিন্তু তাকে পুনরায় মূল্যায়ন করার সুযোগটা রয়েছে। মানে এই সরকার তো আসলে এরকম না যে আপনি পারেন না তারপরে আপনাকে দিয়েই কাজ করাবে, বিষয়টা তো এরকম না। প্রাথমিকভাবে দায়িত্ব দিয়েছে এবং এই দায়িত্ব যে ভালোভাবে পালন করতে পারছে তারা আরও বেশি মূল্যায়িত হবেন। আমি মনে করি না আসলে এই মুহূর্তে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার এমন কোনো ঘটনা ঘটেছে। মানে তার প্রবলেমটা হলো যে তিনি মানুষের সাথে একটু বেশি খোলামেলা মেশেন। এখন যদি আপনি মনে করেন যে এরকম খোলামেলা বা শিক্ষার্থীদের সাথে মিশে যাচ্ছে, শিক্ষকদের সাথে মিশে যাচ্ছে, এরকম কোনো মানে মিনিস্টার না হয়ে তিনি খুব ইগোইটিক হবেন, তাহলে সেটা ভিন্ন কথা। তো যাই হোক, আমি ওই সময় কিছু কথা আসলে শেষ করতে পারি নাই, আপনি আমাকে থামিয়ে দিয়েছিলেন। কারণ ওই যে আমার বক্তব্য যদি মানে অল্প যায় সেক্ষেত্রে ফওয়াদ ভাইয়ের মতো হবে। মানে ফওয়াদ ভাই তো একটা বিশ্লেষণ করলেন, আমার কাছে মনে হচ্ছে না ঠিক আছে, এবং এটা কিন্তু বাংলাদেশের সত্য। আমরা যে সময় 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সাংবাদিক যাইতো না। মানে মাঝে মধ্যে মনে হইতো যে হাজার হাজার মানুষ আমাদের সাথে, আরে সাংবাদিক নাই কেন, টেলিভিশনে নিউজ হয় না। আচ্ছা, তাহলে আপনারা আসলে এই যে প্রচার পেয়েছেন কিভাবে? শেষ করতে হবে কিভাবে প্রচার পেয়েছি বলবো আপনাকে। তো এই যে সাংবাদিক আসে না, মাঝে মধ্যে নিজেরা খুব বিরক্ত হয়ে গেলাম। তো একবার চিন্তা করলাম যে রাস্তা অবরোধ করতে হবে। রাস্তা অবরোধ না করলে সরকারের টনক নড়বে না, আর মিডিয়ার ভাইরাও আসবে না। তো শাহবাগ বন্ধ করে দিলাম, সব মিডিয়া এসে হাজির। এখন কি করার? আজকে ফওয়াদ ভাই আমি শুরুর দিকে দেখেছি, আমি একটু শেষ করব। এটা যে সংবাদের যে গুরুত্ব সহকারে গুরুত্ব বিবেচনা করেই তো মিডিয়া আসলে গিয়েছে। আপনারা যখন শাহবাগ বন্ধ করে দিলেন, না অন্য সময় যে আপনার গুরুত্বপূর্ণ ছিল না সেটি নয়, একই তো দাবি। কিন্তু আমাকে মিডিয়া কাভারেজের জন্য সড়ক বন্ধ করতে হয়েছে, মানে শুধুমাত্র সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। এই যে ফওয়াদ ভাইরা যে সময় তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করলো, দেখবেন যে মিডিয়া যাইতো না, মানে এরপরে তাদেরকে সংগ্রাম করতে হয়েছে, তাই না? মানে মিডিয়াকে কাভারেজ পাওয়ার জন্য কিন্তু রাজনীতিবিদদেরকে সংগ্রাম করতে হয়, দলকে সংগ্রাম করতে হয়। এটা সত্য, এটা বাস্তব। সুতরাং ভাই যে কথা বলেছেন আমি একমত। আপনার ব্রাহ্মণ না গেলে আসলে মিডিয়া যাইতে চায় না। তো আমাদের মিডিয়ার সংস্কার কেন নাহিদ ইসলাম করতে পারলেন না? মানে আমি তো সেই ঘুরে ফিরে কেন সেই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কাছে ফিরে যায়। আমাদের ভাই বললেন যে মানে আমি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করলেই আমাকে সেই 16 বছরের সরকারের কাছে নিয়ে যায়। তা আমার প্রশ্ন হলো যে আমি 16 এবং 18 দুটার কাছেই যাব। নাহিদ ইসলাম তো গণঅভ্যুত্থানের পোস্টার বয়, তার কাছে প্রত্যাশা করেছিলাম যে সে গণমাধ্যমে সংস্কার করবে। মানে ব্রাহ্মণ না গেলে মিডিয়া যাবে না, এই প্রথা বাংলাদেশে কেন থাকলো? এখনো রয়েছে। এই পরিবর্তনটা কেন হচ্ছে না? মানে এই পরিবর্তনটা আমরা যদি না করতে পারি, প্রেস ক্লাবের সামনে দেখেন অনেক গুরুত্বপূর্ণ দাবিতে অনেক ভুক্তভোগী বসে আছে, মিডিয়া কভারেজ নাই। আন্দোলন করছিলেন সড়কে, তখন কি কোনো ব্রাহ্মণ ছিল ওই সড়কে? না, কোনো ব্রাহ্মণ ছিল না। তাহলে মিডিয়া তো কভার করেছে না, মিডিয়া তো না মিডিয়া এত সহজে কভার করে নাই তো। আমাদেরকে আস্তে আস্তে ব্রাহ্মণ হইতে হইছে এবং নিজেদের টেকনিক, ব্রাহ্মণ হওয়ার আগে স্ট্র্যাটেজি কভারেজ পাননি? নেভার, পাই নাই, কোনোভাবে পাইনি। আমরা প্রায় 3 মাস প্রোগ্রাম করেছি, ওই অর্থে কোনো কাভারেজই হইতো না। 2-1টা পোর্টালে, 2-1টা পত্রিকায়, টেলিভিশন চ্যানেলে 2-1টা দিল, না দিলে না দিল, এগুলো হয়েছে তো। মানে আমাদেরকে ধাপে ধীরে ধীরে আমাদেরকে ব্রাহ্মণ হইতে হয়েছে। এই ব্রাহ্মণ হওয়ার কারণে এখন আমাদের কাছে মিডিয়া আসে, আগে তো আসতো না। তো দেখেন আমাদের থেকে অনেকে কিন্তু ভালো কথা বলে, বিশেষ করে আমি দেখেছি আমাদের বামপন্থী বন্ধুরা অনেকে খুব ভালো বক্তব্য দেয়, তাদের কাছে মিডিয়া যায় না। কারণটা কি? আমার কথা হলো যে একজন ব্যক্তি সে কতটুকু আসলে পজিটিভভাবে বলছে সেটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের সাংবাদিক বন্ধুদের এই দায়িত্ব এবং গণমাধ্যমের এই দায়িত্ব পালন করা উচিত। এবং আমি এটিও দেখেছি, আমি গণ অধিকার পরিষদের যে সময় সেক্রেটারি ছিলাম, আমি দেখেছি যে শুরুর দিকে এমন হয়েছে নুরুল হক নূর নাই, মিডিয়া এসেও চলে গেছে। আস্তে আস্তে তো রাশেদ খানকে সেই পজিশনে যেতে হয়েছে, এরপরে আলাদাভাবে রাশেদ খান গেলে বক্তব্য নিয়েছে। ঠিক একইভাবে আমি এখন গণ অধিকার পরিষদের সেক্রেটারি হিসেবে নাই, এখন নুরুল হক নূর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে। দেখেন গণ অধিকার পরিষদের অন্যরা কিন্তু বক্তব্য দিচ্ছে, মিডিয়া নাই। ভাই আমি কি মিথ্যা বললাম? তো ব্রাহ্মণ তৈরি না হইলে মিডিয়া কভার করে না। এখন যে গুরুত্বপূর্ণ হয়েছেন, আপনার নিউজ প্রকাশ করলে হয়তো দেশের উপকার হতে পারে, কিন্তু আপনি যখন লেস ইম্পর্টেন্ট ছিলেন তখন হয়তো একটা ক্যামেরা যে আসলে ইম্পর্টেন্ট ঘটনা দেশের কতটুকু উপকার হবে। শুনেন, আমি শুরুর দিন থেকেই যে আন্দোলন শুরু করেছি সেটা গুরুত্বপূর্ণ। এখানে রাশেদ খান গুরুত্বপূর্ণ নাকি আন্দোলনটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে ভাবতে হবে। বাংলাদেশে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এটা ছিল একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। বিবেচনা করে আসলে আমি আমার বক্তব্য শেষ করতে
করতে পারি নাই, যে বক্তব্য আমি শেষ যে আমি করতে একটু চেয়েছিলাম। ছোট করে দেখেন, জানতে চাই, আমরা ছোট অনুষ্ঠানের করেই শেষ বলবো, পর্যায়ে চলে এসেছি। ছোট করেই বলবো, যেহেতু একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে গিয়েছিলাম। দেখেন, আমি যে কথা বলছিলাম যে এই যে সংসদে গতকাল খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তাই না? সেই গুরুত্বপূর্ণ আলোচনার পরে আমরা দেখলাম যে আমাদের মানে শিবির শিবিরের বন্ধুরা তারা ক্যাম্পাসে বিশাল আন্দোলন করলো। কি অপরাধ? বিএনপির একজন এমপি অপরাধ করেছে, সেই অপরাধে পুরো বিএনপিকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রীর 14 গোষ্ঠী উদ্ধার করে দিল, এমনকি প্রধানমন্ত্রীর 14 গোষ্ঠী উদ্ধার করে দিল। দেখেন, মনিরুল হক চৌধুরী সাহেব তিনি মানে হাস্যরসাত্মকভাবে একটা বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছি যে শিবির তারা তো আসলে ইসলামিক রাজনীতি করে। আমাকে একটু শেষ করতে দেন, আমাকে একটু বক্তব্য শেষ করতে দেন কিনা। নাই, আমরা দেখেছি তিনি এর আগেও নানা ধরনের এরকম বক্তব্য আলোচনায় এসেছেন। তিনি অনেক সময় এক প্রকার মানে মানে এয়ার কি করেও বক্তব্য দেন। এটা রাজনীতিবিদ অনেকে করে থাকে, সংসদ দেশের সর্বোচ্চ জায়গা, সেখানে রাজনীতিবিদরা এরকম অনেক সময় মানে একটা উদাহরণ কৌতুক করতে করতে একটা উদাহরণ দেন, এটা পলিটিক্সে হয়ে থাকে। তো বিষয়টা আসলে ভিন্ন। আমরা দেখেছি যে ইসলাম মানে শিবির কিন্তু ইসলামিক রাজনীতি করে, তাদের গঠনতন্ত্রে উল্লেখ করা আছে কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন করা, তাই না? এখন আমার প্রশ্ন হলো যে এই যে শিবিরের ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী, তারা কি একজন মানে নন হিজাবি নারী প্রার্থীকে দুইজনের মাঝখানে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেছিলেন শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য? মানে তাদের হিজাব নিয়ে এত মাথা ব্যথা, এই জন্য আমি বলছি যে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য কি এইভাবে দেখাতে চেয়েছিলেন যে আমরা সকল শিক্ষার্থীর প্রতিনিধি? তাহলে কি আপনারা ওই সময় শরিয়া আইন চাননি? আর এখন যে সময় বিএনপির একজন মানে এমপি অনাকাঙ্ক্ষিতভাবেই তার একটা বক্তব্য সামনে এসেছে যেটা বিএনপির দলীয় বক্তব্য না, এই ঘটনায় আপনি বলেন হিজাব হিজাব হিজাব, মানে আপনি হিজাবের বিশাল আন্দোলন শুরু করলেন। তাহলে আপনি কেন সেই সময় শিক্ষার্থীদেরকে বললেন না যে আমরা যদি ডাকসু পদে জিতি এই ক্যাম্পাসে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব? আবার দেখেন, জামাত ইসলাম যে সময় জামাতের নেতারা বিদেশিদের সাথে বৈঠকে যায়, সেই সময় তারা পশ্চিমা মানুষ সাজার চেষ্টা করে, সেই সময় সাংবাদিক সম্মেলন করে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলে আমরা তো কোথাও বলি না যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব। অথচ সেই জামাত ইসলাম সংসদে বলছে যে আমরা কোরআনের আইন চাই। মানে আমি এই জন্য হয়ে যাচ্ছি, এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে জামাত ইসলাম মানে কৌশলের নামে স্বয়ং আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা। আমার কথা বুঝতে পারতেছেন? যে জামাতের ইসলাম মানে কৌশলের নামে স্বয়ং আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা, কখনো শরিয়া আইনের কথা বলা, কখনো শরিয়া আইন চাই না, এই ধরনের মুনাফিকি করা। এখন এই যে বিধবা নারীকে ধর্ষণ করা হলো এবং জামাতের নারী এমপিরা সেই বিধবা নারীর পক্ষে দাঁড়ালো না, উল্টো দেখলাম যে সময় একজন এমপি বলছে যে সামান্য অপরাধ, এই অপরাধ নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, তখন তারাও দেখছি সেই এমপিকে সুর মিলাচ্ছে, টেবিল মানে থাপড়িয়ে বলছে ওকে ওকে। জামাতের ওই যে হিজাবি এমপিরা ওই কথা বলেছে। তো এইটা তো হয় না। আপনি যেহেতু ইসলামিক দল, আপনার নামের সাথে যেহেতু ইসলাম রয়েছে, আপনাকে সংসদে দাঁড়িয়ে বলতে হবে, বিদেশিদের সাথে মিটিং করে বলতে হবে, আপনাকে জনসভায় বলতে হবে যে আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন শতভাগ বাস্তবায়ন করব। কৌশলের নামে ইসলামকে নিয়ে রাজনীতি করে, এটা ধোঁকাবাজি। সব থেকে খারাপ লেগেছে যে ঠিক আছে ভুক্ত ওই দুইজন নারী আমি ধরে নিলাম সংক্ষুব্ধ, এখন আপনি এনসিপির একজন আধা জামাত এবং আধা এনসিপির সংরক্ষিত এমপিকে দিয়ে আপনি সাংবাদিক সম্মেলন করালেন। তিনি কি বললেন? তিনি বলছেন যে এই যে পর্দা করা একটি ফরজ বিধান, অথচ এই ফরজ তিনি মানেন নাই। মানে ওদের ইসলামটা দেখেন, জামাত ইসলামটা দেখেন, যে নিজেরা মানবে না অথচ মানুষকে ইসলামকে পুঁজি করে বিভ্রান্ত করবে। তার মানে বর্তমানে জামাত ইসলাম আসলে ইসলামের উপযোগী কোনো দল নয়, এটা অন্ধ ভণ্ডদের দল। মানে মানে জামাতের দেখছেন না একজনের যে এমপি আমির হামজা, সে কি করলো? সে আমির হামজা আমাকে নিয়ে ওয়াজ মাহফিলে বক্তব্য দিচ্ছে। ভাই তুমিও তো রাজনীতি করো, একটা জনসভায় আমাকে নিয়ে সমালোচনা করো, আপত্তি নাই, কিন্তু ওয়াজ মাহফিলে রাশেদ খানকে নিয়ে এই ধরনের মানে কটূক্তি করা এবং আমাকে হত্যার যোগ্য করে তুলেছে। ওয়াজ মাহফিলে দেখেন না যে অনেকে মানে ওই রাতের অন্ধকারে, হ্যাঁ মানে খুব একটা গভীর রাত, সেই সময় কিন্তু এরকম মানে বক্তার বক্তব্য শুনে অনেকে কিন্তু এক ধরনের উন্মাদ হয়ে যায়, মানে খুনাখুনি ঘটনা পর্যন্ত ঘটে যে এরকম হয়ে থাকে। 1 মিনিট সময় দিব আমি আপনাকে, তার আগে আর রাশেদ খান একটু ছোট করে জানতে চাই, আপনি তো একজন সংসদ সদস্যের পদ বাতিল চেয়েছিলেন, হান্নান মাসুদ তার নাম, আপনি অভিযোগ দিচ্ছেন যে তার হলফনামা সম্পূর্ণ তথ্য মিথ্যা। দেখেন, হান্নান মাসুদ সম্পর্কে আমি এর আগে অনেক কথা বলেছি। কেন বলেছি? মূল কারণটা হলো তিনি একটি টক শোতে বলেছেন আমি পচা মাল। তো আমি যেহেতু পচা মাল, সুতরাং হান্নান মাসুদ কত ভালো মাল সেটা একটু আমাকে দেখাইতে হবে না? মানে বিষয়টা তো এরকম। দেখেন, তিনি যে একজন এমপিকে বিমান বন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য 3 কোটি টাকা দাবি করেছিলেন, সেটা মোটামুটি প্রমাণ কিন্তু আমি দিয়েছি এবং রাজসাক্ষীকে আমি সামনে এনেছি।
এবং তার উত্থানটাই হয়েছে, তিনি গণ অভ্যুত্থানের সময় অনেক ভূমিকা রেখেছেন, আমি রেসপেক্ট করি তাকে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে মাঝখানে একটা দিন মানে 6 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট থেকে তিনি আওয়ামী লীগের মানে নেতাদের সাথে বৈঠক শুরু করেছেন। এরপরে তিনি এরকম অনেক ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছেন, থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনা, মানে বন্দরের উপদেষ্টা পর্যন্ত হয়েছেন, কারণ বন্দরে তো মালপানি কামানো যায়, তাই না? রাশেদ খান তো বা ফুয়াদ ভাই তো বন্দরের উপদেষ্টা হয়নি, সুযোগ তো ছিল, সে কেন হইল? সেই প্রশ্নটা আমার। এখন আরেকটি টকশোতে দেখবেন সে তার হলফনামা যে মিথ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে নিজেই স্বীকার করেছেন। এখন আমাদের আরপিও সংশোধন হয়েছে, সেখানে উল্লেখ করা আছে কোনো ব্যক্তি যদি এই ধরনের ভুয়া তথ্য, মিথ্যা তথ্য দেন, সেক্ষেত্রে তার এমপি পদ বাতিল হতে পারে, এমনকি সেটা এমপি নির্বাচিত হওয়ার পরেও। সেই জন্য আমি বলেছি যে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার জন্য কেন হান্নান মাসুদের এমপি পদ বাতিল হবে না? মিথ্যা তথ্য নিজেই তো স্বীকার করেছেন, তিনি গ্লোবাল টেলিভিশনে স্বীকার করেছেন যে সে মিথ্যা তথ্য দিয়েছেন। সুতরাং আমি মনে করি, শেষ করি ভাই, আমাকে 10 সেকেন্ড শেষ করি। সুতরাং আমি মনে করি অবশ্যই হান্নান মাসুদ হলফনামায় যেহেতু মিথ্যা তথ্য দিয়েছেন, নিজে স্বীকার করেছেন, তার এমপি পদ নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। এবং যিনি হাতিয়ার আসনে, সেটা আপনার বিএনপি প্রার্থী বলেন, অন্য দলের প্রার্থী বলেন, সেই সংক্ষুব্ধ ভুক্তভোগী ব্যক্তিদের উচিত এখন নির্বাচন কমিশনে অভিযোগপত্র দেওয়া, হাইকোর্টে রিট করা। সেক্ষেত্রে হান্নান মাসুদের এমপি পদ অবশ্যই বাতিল হওয়ার যোগ্য। জনাব মাহবুব কামাল, 1 মিনিট সময় দিতে চাই, আমরা অনেক সময় নিয়ে রিজলভ করি। সেটা হচ্ছে, আমি কিন্তু বলি নাই যে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিতে হবে, আমি বলছি তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক না, ঠিক আছে, এবং সফিস্টিকেশন নাই। দেখেন, আপনি বললেন যে উনি গত টার্মে সাকসেসফুল ছিলেন যে কারণে, এটা চন্দ্রগুপ্ত আমলের কথা, এটা পাল বংশের আমলের কথা, 2001 থেকে 2005। হ্যাঁ, তখন নকল একটা বড় নকল, এখন আর কোনো ব্যাপার না। হ্যাঁ, উনি কি নকল প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছেন সেইটা এখন প্রাসঙ্গিক হবে, এবং ওই সাফল্যকে ভিত্তি করে তাকে মন্ত্রী দিতে হবে। এটা খুবই একটা, মানে কি বলবো, এই দেখেন ওনার, আমার কাছে নাই যে মানুষ কিন্তু অতীতের সাফল্য দেখে কিন্তু বর্তমানে দায়িত্ব দেয়, এটা হয়ে থাকে। নকল, শুনেন, নকল তখন একটা প্রবণতা ছিল, এখন নকল কোনো ফ্যাক্টর না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়, কোনো ফ্যাক্টরই না। অনেক ফ্যাক্টর নতুন যুক্তি হয়েছে, সেগুলির সাথে উনি ইনভলভ কিনা, ওগুলি উনি বুঝেন কিনা। আমার তো মনে হয় না উনি শিক্ষা ব্যবস্থার প্রবলেমগুলি বোঝেন, আমার কাছে মনে হয়। কারণ আমি তো শিক্ষা ব্যবস্থার সঙ্গে, মানে আমি তো একটা স্কুল করছি, আমি কিছু জিনিস আমি জানি। হ্যাঁ, তো ফলে এগুলি, এটাই আপ টু দ্য মার্ক না, সফিস্টিকেশন নাই। এবং তাকে যদি শিক্ষা মন্ত্রণালয় তাকে কন্টিনিউ করতে হয়, তাহলে তাকে লেখাপড়া করতে হবে। বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা, যেমন আমি ফিনল্যান্ডে গিয়ে দেখলাম কি সুন্দর শিক্ষা ব্যবস্থা, এগুলি তো কেউ স্টাডি করে না। হ্যাঁ, কেউ তো স্টাডি করে না। তারপরে যে ফ্রান্সেও দেখলাম তাদের শিক্ষা ব্যবস্থা কত চমৎকার। হ্যাঁ, এগুলি স্টাডি করে ওখান থেকে সব যে নিতে হবে তা তো না, স্টাডি করে একটা মৌলিক ধারণা হবে। সেগুলি আপনি করেন, আপনি নকল নিয়ে বসে আছেন। 1 মিনিট সময় নিতে পারেন যদি আপনি চান। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমি 10 সেকেন্ড একটা, যেটা লাস্টে বলছিলাম, অনুষ্ঠান শেষ করে চলে এসেছে, ফদ ভাই যেতে বলেন 10 সেকেন্ড। আমি যেটি বলছিলাম যে ওয়াজের বক্তব্য শুনে অনেকে বিভ্রান্ত হয়। এর আগে আমরা নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছিলাম যে আমির হামজার বক্তব্য শুনে সংসদ অভিমুখে তলোয়ার সহ সম্ভবত 2 জন যুবক গিয়েছিল, এটা নিয়ে নিউজও হয়েছিল। এই জন্য বলছি যে তিনি যেহেতু আমি রাজনীতি করি, তিনিও রাজনীতি করেন, ওয়াজ তার আলাদা একটা বিষয়। তো ওয়াজ মাহফিলে তিনি আমাকে নিয়ে বক্তব্য দেওয়া মানে হত্যাযোগ্য করে তোলা। সেখানে কিন্তু শুধুমাত্র জামাতের কর্মীরা যায় না, বিভিন্ন উগ্র গোষ্ঠী কিন্তু যেয়ে থাকে, তাকে অন্যরাও কিন্তু পছন্দ করতে পারে। যেহেতু আমাকে নিয়ে এই ধরনের বক্তব্য দিয়েছেন, এই জন্য বলেছি যে ওয়াজ মাহফিলের অনেক সময় বক্তব্য শুনে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটেই গেছে। সুতরাং আমির হামজা কেন এই ধরনের বক্তব্য রাজনীতিবিদদের নিয়ে সংসদে দেন, সেক্ষেত্রে অবশ্যই জামাতের উচিত জবাবদিহিতার আওতায় তাকে আনা। ধন্যবাদ আপনাদের তিনজনকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।